আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার অতিথিবৃন্দ। আমাদের অনুষ্ঠানটি সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনা বিষয়ক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে শিক্ষার আলো.com পেজে এবং আপনারা যারা যে যেখানে আছেন দেশ এবং বিদেশ থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের কোনো যদি প্রশ্ন করতে পারেন এবং প্রশ্নের উত্তর আমাদের রিলেটেড হলে অবশ্যই আমরা উত্তর দেব। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন সম্মানিত তিনজন আলোচকবৃন্দ। আমি আলোচকবৃন্দের নিজ নিজ ভাবে তাদের পরিচয় প্রদান করবেন। সর্বপ্রথম যিনি আছেন আমাদের মৃণাল কান্তি সাহা, সহকারী প্রধান শিক্ষক, বাংখা উচ্চ বিদ্যালয় লক্ষ্মীপুর সদর লক্ষ্মীপুর। স্যার, আপনি আপনার নিজের মুখে যদি একটু পরিচয়টা আমাদের সাথে শেয়ার করতেন। মৃণাল কান্তি স্যার। ধন্যবাদ শুভ স্যার। আমি মৃণাল কান্তি শাহ, সহকারী প্রধান শিক্ষক, বাঙ্গাখা উচ্চ বিদ্যালয় লক্ষ্মীপুর সদর লক্ষ্মীপুর হিসেবে কর্মরত আছি। আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য শিক্ষার আলোর পরিবার বর্গে যারা আছেন, নির্বাহী সম্পাদক সহ সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ স্যার। জবেদা ম্যাম, উনি হচ্ছেন তিতাস উপজেলার মজিদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জবেদা আক্তার। জবেদা আক্তার, আপনি আপনার পরিচয়টা নিজ মুখে আমাদের কাছে শেয়ার করুন। আনমিউট করে নেন, আনমিউট করে নেন, আনমিউট করে নেন ম্যাম, আপনি আনমিউট করে নেন। হ্যাঁ, বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার.আলো.com কে এবং আজকের সঞ্চালক যার মাধ্যমে আমার আজকে টকশোতে আসা। তো আমাকে সুযোগ দেওয়ার জন্য আরো একবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে আমার আলোচক প্যানেলে যিনি আছেন এই মুহূর্তে উপস্থিত আছেন মৃণাল কান্তি স্যার। স্যারকে আমি এমনিতে চিনি বা অনেক দিনের পরিচয়, স্যার মনে হয় আমার সাথে ফোনেও কথা বলেছেন, তবে আজকে ফেস টু ফেস দেখার সৌভাগ্য হলো, সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। তো আমাদের আজকের বিষয় হচ্ছে সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনা। এই বিষয়ের উপরে আমরা কথা বলবো। প্রথমেই আমি আমার পরিচয়টুকু দিয়ে নিচ্ছি। আমি মোসাম্মদ জুবাইদা আক্তার, সহকারী শিক্ষক, মজিদপুর উচ্চ বিদ্যালয়, তিতাস, কুমিল্লা। আর একবার ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। আমাদের আরেকজন আলোচক বিচ্ছিন্ন আছেন, তবে যে কোনো মুহূর্তে আমাদের কাছে সংযোগ হবেন আমরা আশা করি, ওনার প্রত্যাশা করি। উনি হচ্ছেন ব্রিটিশ কাউন্সিলের অ্যাম্বাসেডর এবং অফিসিয়াল অ্যাম্বাসেডর দ্য ইংলিশ ক্লাসরুমের মোহাম্মদ শাহনেওয়াজ, সহকারী শিক্ষক, জালালাবাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়। স্যার যে কোনো মুহূর্তে আমাদের এখানে অবশ্যই সংযোগ হবে আশা প্রত্যাশা করি। আমি সর্বপ্রথম প্রশ্নটা করতে যাচ্ছি মৃণাল কান্তি স্যারকে। মৃণাল কান্তি স্যার আমাদের শিক্ষক বাতায়নের পেজে ওনার অনেকগুলা ক্লাস আছে এবং আমি যতটুকু জানি উনি নিজে একটা অনলাইন পেজ খুলেছেন, সেখান থেকে ওনার নিয়মিত ক্লাস পরিচালনা করছেন। বিশেষ করে গণিতের ক্লাস, চমৎকার ক্লাস, আমি নিজে প্রায় ওনার ক্লাস দেখি। এক সময় বাতায়নের সবচেয়ে বেশি ক্লাস প্রদর্শিত হয়েছিল আমাদের মৃণাল কান্তি স্যার। মৃণাল কান্তি স্যারের এই প্রেক্ষাপট এবং আপনার সৃষ্টি অনলাইনে সম্পর্কে একটু বলেন মৃণাল কান্তি স্যার। জি, ধন্যবাদ শুভ স্যার। আজকে শিক্ষার.আলো.com কর্তৃক আয়োজিত এই সমকালীন এবং প্রয়োজনীয় একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আবারও আপনার মাধ্যমে আমি শিক্ষার.আলো.com পত্রিকার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য। আসলে সত্যিকার অর্থে যে আজকের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে আলোচনার, সমকালীন শিক্ষা আমাদের ভাবনা, এটি বর্তমান পরিস্থিতি এবং প্রেক্ষাপটে আমাদের শিক্ষাঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ভাবনার বিষয়। কারণ আমরা কেউই কিন্তু অতীতে এই ধরনের মহামারী পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ছাত্রছাত্রীরা বাড়িতে থেকে পাঠদানে
পরিস্থিতিতে আমরা কখনোই অতীতে পড়িনি, যার কারণে এটি সম্পূর্ণই আমাদের নতুন একটি পরিস্থিতি এবং চিন্তা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতা শুভচর আমি যেটি বলবো যে আমি যখন মার্চের 15 তারিখ সরকার ঘোষণা করে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে, তারপরে 17 মার্চে আমাদের বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ছিল। আমরা সেখানে প্রতিষ্ঠানগুলো উদযাপন করার জন্য জন্মশতবার্ষিকী আমরা অংশগ্রহণ করি। তারপর পরেই প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে এক নাগারে দীর্ঘ বন্ধের কবলে পড়ে, যেটি আজকেও চলমান। তো আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি যেটি করেছি সেটি হলো আমি শুরুতেই আমি এই ক্লাসটি কিভাবে অনলাইন ভিত্তিক শিক্ষার্থীদেরকে পাঠদান করা যায় সেটির জন্য আমি নিজস্ব চিন্তা ভাবনা থেকে কিছু উদ্যোগ গ্রহণ করি। তার মধ্যে আমি চেষ্টা করেছি আমি একটি বিদ্যালয়ের পেজ ওপেন করা, সেই পেজে আমাদের ক্লাসগুলো লাইভ ক্লাস করা। যেহেতু আমরা অনেকেই জানি যে ধরেন OBS অথবা StreamYard অথবা ইত্যাদি মাধ্যমে আমরা যে ক্লাসগুলো সাধারণত পরিচালনা করি সেগুলো তো অনেকগুলো টেকনিক্যাল পর্যায়ে আছে, কিন্তু আমরা যদি ফেসবুক থেকে সরাসরি লাইভ ক্লাসটা করি তাহলে মনে হয় আমাদেরকে খুব সহজেই কম জায়গাতে আমরা একটি ক্লাস সহজে উপস্থাপন করতে পারি। তো সেই থেকে আমি আমার বিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক মন্ডলীকে উক্ত বিষয়ে সাধারণভাবে যে প্রশিক্ষণ দেওয়ার সেটি আমরা ব্যবস্থা করি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক, সম্মানিত শিক্ষক মন্ডলী নির্দিষ্ট রুটিনের মাধ্যমে প্রতিদিন ওনারা ক্লাস পরিচালনা করতেন এবং যে ক্লাসগুলো আমরা পরবর্তীতে আমাদের শিক্ষার্থীদেরকে মোবাইল ফোনের মাধ্যমে অবগত করে অনলাইন ক্লাস সম্পর্কে আমরা তাদের খবর নিতাম এবং তাদের বাড়িতে পাঠদানের কৌশলগুলো আমরা হয়তো তাদেরকে বলে দিতাম। তো আমি তার ফলশ্রুতিতে পরবর্তীতে আপনি যেটি জিজ্ঞাসা করেছেন সেটি হলো আমি জেলা পর্যায়ে আমাদের জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের তত্ত্বাবধানে আমরা পেজ ওপেন করি এবং জেলা ভিত্তিক আমরা A2 এর শিক্ষক বাতায়নের যারা এমরেচেটর আছি লক্ষ্মীপুর জেলার, আমরা সবাই একটি প্রশিক্ষণের ব্যবস্থা করি। সেখানেও আমরা জেলাতে বিভিন্ন বিদ্যালয়কে অনলাইন ক্লাসে সম্পৃক্ত করার সুযোগ পেয়েছিলাম। তার পাশাপাশি আমাদের শিক্ষক বাতায়নে যখন শিক্ষকদের জন্য অনলাইন ক্লাস আপলোড করার ব্যাপারে সিদ্ধান্ত আসে, সেখানে আমি যেহেতু প্রতিদিন 2-3টি করে ক্লাস নিতাম, আমি নিয়মিত ক্লাস নিয়েছিলাম এবং আপনি অবগত আছেন যে আমি দীর্ঘদিন যাবতেই বাংলাদেশের সর্বোচ্চ ক্লাসের একটা অবস্থান ধরে রেখেছিলাম। তার পরবর্তীতে আমার বিভিন্ন ধরনের প্রশাসনিক কাজ এবং ইত্যাদির কারণে আমি হয়তো সেখানে আপলোড থেকে একটু বিরত থাকার কারণে হয়তো আমি ক্লাসগুলো সেভাবে দেখাতে পারিনি। তারপরেও কিন্তু আমি আমার পেজে নিয়মিত লাইভ ক্লাসগুলো চালিয়ে গিয়েছি এবং আমার কাছে যেটি মনে হয় স্যার, একজন শিক্ষক যদি চেষ্টা করে তাহলে তিনি কিন্তু প্রতিনিয়ত এই লাইভ ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদেরকে মোটামুটি আমরা যেটি শ্রেণীকক্ষে পাঠদান করি তার কাছাকাছি একটি অবস্থানে আমরা পাঠদান করতে পারি। তো তারই ধারাবাহিকতা বাংলাদেশের আমি মনে করি সকল প্রতিষ্ঠানের সকল সম্মানিত শিক্ষক মন্ডলী এই কাজটি করেছেন এবং সারা বাংলাদেশের সকল শিক্ষক যেভাবে আইসিটিটাকে ব্যবহার করে এই করোনাকালীন সময়ে আমাদেরকে অনলাইন ক্লাস উপহার দিয়েছেন, সেই জন্য সেই করোনার সময়কালীন সকল শিক্ষককে আমি শ্রদ্ধা জানাই, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এখন ভার্চুয়াল জগতে অনেক অনলাইন ক্লাস দেখছি। যেমন আমাদের সাথে আজকের যিনি অতিথি হিসেবে আছেন মোসাম্মদ জোবেদা আক্তার ম্যাডাম, উনিও অনেকগুলো অনলাইন ক্লাস নিয়েছেন এবং যেগুলো আমরা ফেসবুকের কল্যাণে অথবা
এই যে বর্তমান আইসিটি কল্যাণে কিন্তু আমরা ক্লাসগুলো দেখতে পেরেছি। আমি আজকেও আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে অ্যাসাইনমেন্টের বিষয়ে বলার ক্ষেত্রে আমি তাদেরকে বলেছি যে বাংলাদেশের শিক্ষকেরা যেভাবে পরিশ্রম করে তোমাদেরকে অনলাইন ক্লাস উপহার দিচ্ছে, তোমরা শুধু আমাদের ক্লাস না, যে কোনো বিদ্যালয়ের শিক্ষকদের পরিচালিত ক্লাসটি তোমরা ফেসবুকের মাধ্যমে দেখতে পারো। এতে তোমরা অনেক উপকৃত হবে এবং অনেক ভালো ভালো শিক্ষক যেভাবে সুন্দরভাবে ক্লাস নিচ্ছেন, এটি দ্বারা আমরা যারা শিক্ষকতা পেশা নিয়োজিত আছি আমরাও নতুন নতুন ভাবনা, নতুন নতুন কৌশল এবং শিক্ষার্থীদেরকে শিক্ষণের যে প্যাডাগোজিটা আছে সেটি আমরা অনেক কিছু আয়ত্ত করার সৌভাগ্য অর্জন হয়েছে। হয়তোবা করোনাকালীন সময়ে এরকম উন্মুক্ত পর্যায়ে যদি আমরা বিভিন্ন বড় বড় শিক্ষকদের ক্লাস অনলাইনে দেখার সুযোগ না পেতাম, হয়তো আমরা এটি থেকে বঞ্চিত হতাম। এ পর্যায়ে স্যার আমি এই কথাটি বলবো যে আমাদের বর্তমান ভাবনা হচ্ছে আমরা শিক্ষার্থীদেরকে কিভাবে পড়ালেখাটা চালিয়ে নিতে পারি, তারা যাতে পড়ালেখা থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। আমরা কিভাবে আমাদের বর্তমান দশম শ্রেণীতে যারা এসএসসি পরীক্ষা দিবে আগামী 2021 সালে, তাদের পড়ালেখাটাকে আমরা কিভাবে কন্টিনিউ করতে পারি, যেহেতু 2021 সালের যে কোনো একটি সময় তাদের পরীক্ষাটি হতে পারে। এই জন্য আমাদের এই ভাবনাটি বর্তমানে একটু বেশি ব্যাগ পেতে হচ্ছে। তো আশা করি আমাদের সম্মানিত যে শিক্ষক মহোদয় আরো 2 জন আছেন এবং আপনি নিজেও একজন সম্মানিত অভিজ্ঞ শিক্ষক এবং আপনি নিজে অনেকগুলো অনলাইন ক্লাস করেন যেগুলো আমরা দেখি, খুব ভালো মানের ক্লাস হচ্ছে। আপনিও নিজস্ব ভাবনা আজকে শেয়ার করলে হয়তো এই বাংলাদেশের যারা আমাদেরকে এখন একটু দেখছেন অথবা বাংলাদেশের বাইরে যারা দেখছেন তারা অনেকগুলো বিষয় জানতে পারবেন এবং আমাদের এই শিক্ষক এবং শিক্ষণ কার্যক্রমে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ মৃণাল কান্তি স্যার। আসলে আমরা যেই প্ল্যাটফর্মটা কাজটা করতেছি এখন, মূলত আমাদের একটা থিম হচ্ছে এরকম, আমরা যারা ফিল্ড লেভেলে আছি, যেমন আমরা শিক্ষকরা কিন্তু আমাদের ফিল্ড লেভেলে, আমরা কিন্তু কারিকুলামের অথবা পাঠ্যপুস্তকের অথবা সরকারের কোনো উচ্চ মহলের অথবা আমাদের কেউ না, কিন্তু আমরা ফিল্ড লেভেলের। এই ফিল্ড লেভেল থেকে যেন সত্যিকারের একটা রিফ্লেকশন আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা যেন আমাদের সত্যিকারের রিফ্লেকশনটা পায় এবং সেই অনুযায়ী যেন আমাদেরকে মেসেজ গুলা পৌঁছায়, তাহলে আমাদের শিক্ষা ডিপার্টমেন্ট আরো এগিয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করি। যার কারণে আমাদের আজকের এই টক শো চলতেছে বা আলোচনা চলতেছে। আমরা আমাদের মানে বাস্তব ভিত্তিক অভিজ্ঞতাটা খালি আজকে শেয়ার করবো, সেখান থেকে আমাদের রেজাল্ট আরো আসবে। আপনি শুনে খুশি হবেন যে বাংলাদেশ শিক্ষা কারিকুলামে অনেক আমূল পরিবর্তন আসছে, কারণ এখনকার প্রেক্ষাপটটা এবং আগামীর প্রেক্ষাপটটা এক হবে না। এখনই দেখেন 2019 সালের প্রেক্ষাপট আর 2020 সালের প্রেক্ষাপটটা অনেক ব্যবধান, যা আমাদের পাঠ্যপুস্তকের সাথে সামঞ্জস্য ছিল না। আমরা হঠাৎ করে একটা খাপ খাওয়াইতেছি, বিশেষ পরিস্থিতির কারণে খাপ খাওয়াইতেছি, কিন্তু এই পরিস্থিতিটা যদি আমাদেরকে আগে থেকে প্রস্তুতি নেওয়া থাকতো তাহলে আমরা আরো ভালো করতে পারতাম। এখন আমরা অবশ্যই ভালো করছি। আমি মনে করবো সমস্ত বিশ্বের তুলনায় বাংলাদেশ যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে অনলাইনের ক্লাস দিকটা বিশ্বের অন্যতম জায়গায় আছে আমি মনে করি, আমরা যেগুলা দেখতেছি আর কি, তার প্রেক্ষাপটে বললাম। আচ্ছা, আমাদের সাথে উপস্থিত হচ্ছেন ব্রিটিশ কাউন্সিলের অ্যাম্বাসেডর মোহাম্মদ শাহনাজ স্যার। ব্রিটিশ কাউন্সিলের অ্যাম্বাসেডর, তিনি বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করেন, সেটা দেশ এবং বিদেশ। স্যার, আপনি আপনার যদি পরিচয়টা আমাদের সাথে শেয়ার করেন, তারপরে আমরা আরো আনুষ্ঠানিক প্রশ্নতে চলে যাব। স্যার, আপনি যদি আমাদের সাথে সেই সাথে আমি দর্শকদের অনুরোধ করব আপনারা আমাদের প্রশ্ন করতে পারেন আমাদের এই সমকালীন শিক্ষা সম্পর্কে। শাহনাজ স্যার। অসংখ্য ধন্যবাদ। আমাকে কি শোনা যাচ্ছে শাহজামান স্যার? জি স্যার, জি আপনাকে শোনা যাচ্ছে, আপনি বলেন। থ্যাংক ইউ শাহজামান স্যার। আমি হচ্ছি মোহাম্মদ শাহনেওয়াজ, সহকারী শিক্ষক, জালালাবাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, গুপ শহর, দক্ষিণ সুরমা, সিলেট। পাশাপাশি আমি ব্রিটিশ কাউন্সিল স্কুলস অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি 2016 সাল থেকে এবং এটুআই অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। অতি সম্প্রতি আমি আবার দ্য ইংলিশ ক্লাসরুমের অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে যোগদান করছেন। ধন্যবাদ স্যার। আপনার কাছে আমরা আসবো বিশেষ করে আমাদের প্রজেক্ট নিয়ে, কারণ এখনকার প্রজেক্ট আর 2018 বা 19 প্রজেক্ট ভিন্ন, আমরা যেহেতু জানেন। তো সেই ক্ষেত্রে আপনার কাছে আমরা দ্বিতীয়বার আসতেছি। তার আগে আমরা জোবেদা ম্যামের কাছে চলে যাচ্ছি। জোবেদা ম্যাম,
বর্তমান প্রেক্ষাপটে শিক্ষক, আপনিও শিক্ষক, আমরাও শিক্ষক, তো এখানে কিন্তু কাজের কোনো ভেদাভেদ নেই, কিন্তু বাস্তব যে সত্যটা সেটা হচ্ছে একজন ম্যাম আমরা যে কাজগুলা করি তার চেয়ে একটু বেশি কাজ করে সেটা সে গড়কে কন্ট্রোল করে। আমরা পুরুষ শাসিত সমাজে এখন পর্যন্ত ম্যামেরা আমাদেরকে বাসায় যে সাপোর্টটা দিচ্ছে সেটা অতুলনীয়, অথচ আপনি কাজ করছেন, কাজ করার পরও আপনি আপনার সন্তান এবং ফ্যামিলি নিয়ে একটা টেক কেয়ার করে তারপরে আপনি অনলাইন জগতে আমাদের তিতাস অনলাইন স্কুলের পিছনে যে কাজটা করেছেন, জবেদা ম্যাম অনেক পরিশ্রম করেছেন। এবং জবেদা ম্যাম শুধু তিতাস অনলাইন না, সে নিজে তার স্কুলের নামে একটা পেজ খুলে সেখানে তার সহকর্মীদেরকে ক্লাস করার উদ্বুদ্ধ গ্রহণ করেছেন এবং তার রেজাল্ট আমরা পাচ্ছি। জবেদা ম্যামের কারণে কিন্তু তিতাস উপজেলার অনেক ক্লাস বাড়ছে এবং বিশেষ করে ম্যামদেরকে উনি আমাদের এই তিতাস অনলাইনে অনেক সংযুক্ত করেছেন। তো ম্যাম আপনার যে প্রেক্ষাপটটা কি, আপনি আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি সংসার, ছেলে মেয়ে, পরিবার এগুলা কন্ট্রোল করার পরও, মানে এগুলাকে ভালো সাপোর্ট দেওয়ার পরও আপনি অনলাইনে যে আসলেন, আপনার বাধা কি ছিল এবং সেটা কিভাবে রিকভার করেছেন? জবেদা ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন? আনমিউট করে নেন, আনমিউট করে নেন। জি বলেন। ধন্যবাদ আজকে মোহাম্মদ শাহজামান শুভ স্যারকে। স্যার আমার সম্পর্কে অনেকগুলো তথ্য দিয়েছেন, আর নারী সহকর্মীদের প্রতি শ্রদ্ধা রেখে উনি যা বলেছেন সেজন্য আমি আরো একবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনাব শাহজামান শুভ স্যারের প্রতি। তো স্যার যেটা বলেছেন যে এই এতগুলা কাজকর্ম, যে সংসার তারপরে চাকরি সব সামলে আমি কিভাবে অনলাইন ক্লাসে সক্রিয় হলাম সেই গল্পটুকুই বলা। তো আমাকে সুযোগ দেওয়ার জন্য স্যারকে আরো একবার ধন্যবাদ দিয়ে শুরু করছি। স্যার যখন করোনা আসছে এরকম একটা সিচুয়েশন জানুয়ারি শুরু থেকেই, যে আমাদের টিচার স্টাফ রুমে বসলে একটু গল্প হতো যে চীনের উহান থেকে করোনা ভাইরাসের সূচনা, এখন এমন হচ্ছে, আমরা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক রকম ব্যাখ্যায় দিতাম যে এখন ওরা মাস্ক পরতেছে, এটা বাধ্য করা হয়েছে, এরকম এরকম গল্প শুনতে শুনতে একবার হঠাৎ করে ফেব্রুয়ারির দিকে বাংলাদেশে চলে আসলো করোনার ইফেক্ট। সে থেকেই গুঞ্জন চলছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলা কেন বন্ধ করা হচ্ছে না, বাচ্চারা সংক্রমিত হলে সারা বাংলাদেশ সংক্রমিত হয়ে যাবে। এমন একটি সিচুয়েশনের মধ্যেই জাতির পিতা জন্মশতবার্ষিকী সামনে রেখে সরকার একটি সঠিক সিদ্ধান্ত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী 17ই মার্চ উদযাপন করার জন্য সারা বাংলাদেশের স্কুলগুলোর মতো আমার স্কুলেও কিছু প্রস্তুতি ছিল। সেটাকে সামনে রেখেই যখন সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করে দিলেন, আমরা সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে জন্মশতবার্ষিকী উদযাপন করলাম, শুধু শিক্ষকরা মিলে, শিক্ষার্থীদেরকে ডাকলাম না। তো তারপর থেকে হতাশায় ভুগছিলাম, শুরু হয়ে গেল লকডাউন, এর মধ্যে কিভাবে শিক্ষার্থীদের সাথে সংযুক্ত হওয়া যায়। তো আমার ঘরেও আমার 3টা সন্তান, বড় মেয়ে ক্লাস 8-এ পড়ে, ছোট মেয়ে ক্লাস 4, ছেলে পড়ে নার্সারিতে। তো ওদের যে ক্ষতিটা সেটা থেকে আমি আরো বেশি রিয়েলাইজ করতাম যে আমার স্কুলের স্টুডেন্টরা, অল ওভার বাংলাদেশের স্টুডেন্টরা এভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে তাদের পাশে থাকা যায়। তো প্রথমেই অনলাইন স্কুল বা অনলাইন ক্লাসের জন্য আমাদের কুমিল্লা জেলার যে সম্মানিত আমাদের মাননীয় জেলা শিক্ষা অফিসার স্যার একটা জুম মিটিং এর আয়োজন করেছিলেন কুমিল্লা অনলাইন স্কুলে ক্লাস দেওয়ার বিষয়ে। তো স্যারের ওই জুম মিটিং এ যুক্ত হওয়ার পর থেকেই আমি অনুপ্রাণিত হই যে কিভাবে আমিও অনলাইন ক্লাস নিতে পারি। কিন্তু জড়তা ছিল যে সারা বাংলাদেশের স্যারেরা দেখবেন আমি কি মানসম্মত পাঠদান করতে পারি বা আমার কোথাও ভুল হবে, এইরকম একটা জড়তা ছিল। তারপর হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই, আমি 2 মাস কোনো কার্যক্রম করতে পারিনি, শ্বাসকষ্ট, জ্বর এবং অন্যান্য শারীরিক সমস্যাগুলো ভুগতে থাকি। এরই মধ্যে আমাদের তিতাস অনলাইন স্কুল চালু হয়। আমাদের শাহজামান শুভ স্যার অনেক কষ্ট করেন এই স্কুলের জন্য, আমাদের মাধ্যমিক স্যারের অনেক অনুপ্রেরণা। স্যার একসময় আমার সাথে রাগই করেন যে জুবাইদা কেন সক্রিয় হচ্ছে না। পরে স্যারকে জানালাম যে স্যার আমি এভাবে শারীরিকভাবে অসুস্থ, সেজন্য পারছি না। তো যাক, সবকিছু কাট আপ করে আমি যখন আল্লাহ আমাকে সুস্থ করলেন, একটু একটু করে সুস্থ হলাম, শুরু করলাম আমার অনলাইন পাঠদান।
তো আমার গল্পটা অনেকটা শুভ স্যারের মতোই, যে যখন আমি প্রথম ক্লাসটা রেকর্ড করি, তখন আমি একটা খাতায় লিখে আমার ক্লাসটা রেকর্ড করেছিলাম, আমার ফেস দেখাইনি, শুধু আমার যে পেজটাতে লিখছিলাম আমার ভয়েসটা ছিল আর আমার পেজটা ছিল। তো আমার একটা সপ্তম শ্রেণীর গণিত ক্লাস দিয়ে আমার শুরু। প্রথম আমি ক্লাসটা রেকর্ড করি এবং সেটা আমার ফেসবুক পেজে আপলোড দিই। তো তার সাথে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, ওখানে আপলোড দিই। তো শুভ স্যার আমাকে বললেন যে দেখেন ম্যাডাম, ক্লাসটা অনেক সুন্দর হয়েছে, আপনি পেজ দেখান, পেজ দেখায় ক্লাস রেকর্ড করেন আর তিতাস অনলাইনে আপলোড দেন। তো স্যারের অনুপ্রেরণা নিয়েই আমি ক্যামেরার সামনে দাঁড়াই। প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়াই, আমার স্ট্যান্ড ছিল না, বয়া ছিল না, কিছুই ছিল না। আমার সহকারী ছিল, আমার অষ্টম শ্রেণীর মেয়েটা, ওর সহযোগিতা নিয়ে আমি কয়েকটি ক্লাস রেকর্ড করি। প্রথম দিকে আমি ক্লাসগুলো ফেসবুক পেজে আপলোড দিয়েছি, পরে শুভ স্যারের পরামর্শে তিতাস অনলাইনে আপলোড দেওয়া শুরু করি। তো এই যে আমার মেয়ের সহযোগিতা নিয়ে আমি ক্লাস রেকর্ড করা শুরু করি, এখানে ছোট্ট একটা গল্প আছে। একদিন রাত 12টা, আসলে আমরা মেয়েরা তো সন্তান স্বামী সব গুছায় তারপরে ক্লাস রেকর্ড করতে হয়। তো তখন রাত 12টা, সব কাজ সেরে আমার হাজবেন্ড বলতেছে, তুমি কি ক্লাস রেকর্ড করবে? তা আমি বললাম যে হ্যাঁ, একটা ক্লাস রেকর্ড আছে। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাই যাই, তুমি ড্রয়িং রুমে অথবা আমাদের গেস্ট রুমে ক্লাস রেকর্ড করো। তো ওনার পারমিশন নিয়ে ক্লাস রেকর্ড করছি। আমার মেয়ে মোবাইল ধরে দাঁড়ায় আছে। তো ওর খারাপ লাগতেছে, ও আমাকে এটা শেয়ার করে নাই যে আম্মু আমার খারাপ লাগতেছে। ও দেখে যে ক্লাসটা 22 মিনিট রেকর্ড হয়েছে, তো ও চিন্তা করতেছে হয়তো 25-26 মিনিট আম্মু ছেড়ে দিবে, যাক আর বললাম না। হঠাৎ করে ও সেন্সলেস হয়ে গেছে মোবাইল হাতে নিয়ে। আমি তো একদম বিপাকে পড়ে গেলাম, দৌড়ে যে ওকে উঠাইলাম, উঠে শোয়ানোর পরে মাথায় পানি টানি ঢাললাম, পরে ওর আব্বু উঠে আসছে, বলতেছে তুমি এত বোকা কেন, যে তুমি আম্মুকে বলো যে আম্মু আমার খারাপ লাগতেছে। ওর সেন্স আসার পরে বলতেছে, আব্বু আসলে আম্মু 22 মিনিট কষ্ট করে ক্লাসটা নিছে, এখন আমি যদি বলি অসুস্থ লাগতেছে, আম্মু তো ক্লাসটা ছেড়ে দিবে, সেজন্য আম্মুকে আমি বলিনি। তো আমি আমার মেয়েকে অনেক ধন্যবাদ দিই, সে অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী হয়েও যখন আমার একটা স্ট্যান্ড ছিল না, সে শারীরিক অসুস্থতা নিয়েও আমাকে সাপোর্ট দিয়েছে, এবং ওর অনেকখানি সাপোর্ট পেয়ে আমি অনলাইন ক্লাসে সক্রিয় হতে পেরেছি। আর এখনো আলহামদুলিল্লাহ আমার সহকর্মী যারা আছেন, যারা এখন অনলাইনে ক্লাস দিচ্ছেন, শুভ স্যার বলেছেন যে আমার একটা অনলাইন স্কুল পেজ, যেটা আমি আমার স্কুলের নামেই করেছি, আমি অনুপ্রাণিত করার চেষ্টা করি সব সময় আমার সহকর্মীদেরকে যে আপনারা একটা অনলাইন ক্লাস নেন। সবচেয়ে ইয়ে হয় যে মানে নিজের ভয়েসটা তো আমরা নিজেরা শুনে অভ্যস্ত না, যখন নিজের ভয়েসটা রেকর্ডেড ভয়েসটা শুনি তখন মনে হয় যে না, এটা মনে হয় আমি না। কিন্তু তারপরে বাচ্চাদের কথা যখন চিন্তা করি তখন আবার ওদের থেকে একটা ফিডব্যাক আসে যে ম্যাম অনেক ভালো হয়েছে, আমরা উপকৃত হচ্ছি, তখন অনুপ্রাণিত হই, ওদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ক্লাস নিচ্ছি। তো এখন স্যার রেকর্ডেড ক্লাসের চাইতে আমরা জুম লাইভ ক্লাসটাই বেশি নিচ্ছি। হয়তো জুমে শিক্ষার্থীরা সংযুক্ত কম হচ্ছে, হয়তো 50% অথবা 20%, কিন্তু ওরা যারা যুক্ত হচ্ছে ওরা অনেক উপকৃত হচ্ছে, এবং আমার ক্লাসের টাইম হলে ওরা আমাকে ফোন দেয় যে ম্যাম ক্লাসের সময় 5 মিনিট হয়ে গেছে, আপনি যে ঢুকছেন না। আসলে আমার মনে হয় যে এই সময়ে, এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমার যারা মানে অনুকরণীয় ছিলেন, যেমন আজকে আমার সামনে দুজন স্যার আছেন, বিশেষ করে মৃণাল কান্তি স্যারের গণিত ক্লাস, এটা আমার বাচ্চারাও দেখে, আমার মেয়েও দেখে, তারপরে আমি অনুপ্রাণিত হই স্যারকে দেখে। আর আমার আরো বিশেষ অনুপ্রেরণা ছিলেন কাপাসিয়ার রিজিয়া পারভিন ম্যাম। ম্যামকে প্রথম দিকে দেখতাম যে ম্যাম রাত 1টা বাজে লাইভ দিচ্ছে, তো কমেন্টস করলে ম্যাম এত রাতে বাচ্চারা ক্লাস দেখবে, ম্যাম বলতো যে আরে ম্যাম প্র্যাকটিস করছি, কালকে লাইভ দিব তো প্র্যাকটিস করছি। তারপরে মাহমুদা ম্যাডাম ঢাকার, মান্নান স্যার, আরো অনেক স্বনামধন্য স্যারেরা আছেন, সিতনা সিদ্দিকা ম্যাম, ওনাদেরকে যখন দেখতাম তখন আমি সাহস পেতাম যে না, আমিও শুরু করি, একটা সময় ভুলভ্রান্তি কেটে আমিও সফল হব ইনশাল্লাহ। তো আশা করি আমি শুরু করেছি, অব্যাহত রাখলে আমার শিক্ষার্থীরা কিছুটা উপকৃত হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ভুল ত্রুটিগুলোও কিন্তু সংশোধিত হচ্ছে। আগে আমি উইদাউট প্রিপারেশন একটা ক্লাসে যেতাম, কিন্তু এখন একটা ক্লাস নেওয়ার আগে আমি পাঠ্য বইয়ের যে বিষয়টা সেটা ভালো করে দেখি, ওটার উপরে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করি। আবার আমার শ্রদ্ধেয় স্যাররা যারা ক্লাস দেন, আমি কিশোর বাতায়নে, তারপরে আমাদের শিক্ষক বাতায়নের যে ক্লাসগুলো আছে ওনাদের ক্লাসগুলো দেখি যে স্যাররা কিভাবে ক্লাস নিচ্ছেন, সেটা দেখে নিজেকে একটু আপগ্রেড করার চিন্তা করি, এবং আপগ্রেড করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন শিক্ষার্থীদের জন্য এভাবে কাজ করতে পারি। আর আরেকটা জিনিস, যে আমাদের ভাবনা, আমাদের কথাটা হচ্ছে যে সমকালীন শিক্ষা নিয়ে ভাবনা।
তো আমার মনে হয় যে এখন আমাদের ভাবনা আর একটু আপগ্রেড হওয়ার সময় এসেছে। যেমন স্যার আমরা কিন্তু এখন অল ওভার বাংলাদেশে পড়াচ্ছি, যত পার্সেন্ট শিক্ষার্থী সংযুক্ত হোক। যেমন আমি একদম রিমোট এরিয়াতে চাকরি করি, আমার এখানে কয়েকটা প্রাইভেট প্রতিষ্ঠান থাকার সুবাদে যারা একটু সচ্ছল তারা প্রাইভেট প্রতিষ্ঠানে চলে যায়। আমার প্রতিষ্ঠানে যারা আসছে তারা অনেকটাই হতদরিদ্র পরিবার, তারা ক্লাস দেখছে কিনা সেটা এনশিওর করার জন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে বাড়ি বাড়ি গিয়ে যখন সংসদ টিভিতে ক্লাস প্রচারিত হতো সেই লিফলেটও বিতরণ করেছি যে সংসদ টিভিতে এতটা সময় ক্লাস প্রচার হচ্ছে তোমরা দেখো। এখন বলি যে তিতাস অনলাইনে ক্লাস দেখো, কুমিল্লা জেলা অনলাইনে ক্লাস দেখো, প্লাস এখন আমার নিজের স্কুলে অনলাইন ক্লাস হচ্ছে। তো আমাদের ভাবনাটা আরেকটু সম্প্রসারিত করার সময় এসেছে। বিষয়টা এরকম, আমরা তো পাঠদান করছি, এখন স্যার মূল্যায়ন পদ্ধতিটা নিয়ে মনে হয় আমরা ভাবতে পারি। আমি এখানেই থামবো। আমাদের শ্রদ্ধা মিনার কান্তি স্যার এবং আমাদের আরো একজন শাহনেওয়াজ স্যার আছেন, ওনারা মূল্যায়ন পদ্ধতি নিয়ে কিছু বলবেন আশা করি, তারপরে আমিও ইনশাল্লাহ যুক্ত করব। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ম্যাম। আমরা এই পর্যায়ে আমাদের একজন ব্রিটিশ কাউন্সিলের অ্যাম্বাসেডর আছেন, তিনি যেহেতু আন্তর্জাতিক ভাবে কাজ করেন, বিশেষ করে আমাদের ছেলে মেয়েদের প্রজেক্ট বেস কাজ করেন, তো সেক্ষেত্রে এখনকার প্রেক্ষাপটে এবং বর্তমান প্রজেক্টের সাথে কি রিলেশন আছে এবং আমরা কি এখনো কি এই প্রজেক্ট বেস কাজ চালিয়ে যেতে পারবো কিনা ছেলে মেয়েদের সাথে, বা বিশেষ করে বিদেশি শিক্ষা এবং বাংলাদেশি শিক্ষার সাথে যে কোঅপারেশন করতে পারি কিনা। শাহনেওয়াজ স্যার। স্যার আসলে আগের যে প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট আসলে অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে, আপনারা জানেন। তো এই প্রেক্ষাপটে আগে যেভাবে আমরা আসলে ফেস টু ফেস করতে পারতাম শিক্ষার্থীদেরকে নিয়ে, মানে ফিজিক্যালি যেভাবে প্রজেক্ট গুলা করতে পারতাম, তো এই মুহূর্তে যেহেতু স্কুলও বন্ধ এবং আমাদের আগামী প্রজন্মকে আসলে নিরাপদ রাখার জন্য যেহেতু সরকার বাহাদুর চাচ্ছেন যে তারা বাসায় অবস্থান করুক, এমত অবস্থায় আসলে আগের যেভাবে আমরা প্রজেক্ট গুলা করতাম বা কোলাবোরেশন করতাম বিদেশি স্কুলগুলোর সাথে, তো সেইভাবে এই মুহূর্তে করা সম্ভব নয়। তবে ব্রিটিশ কাউন্সিল অতি সম্প্রতি কিছু পরিকল্পনা করেছে। আমাদের যারা আপনি নিজেও জানেন যে আমাদের অ্যাম্বাসেডর বিন্দু যারা রয়েছেন সারা বাংলাদেশে, সবাইকে নিয়ে তারা কিন্তু একটা মিটিং এর আয়োজন করেছিলেন এবং সেখানে ভার্চুয়াল মিটিং এর আয়োজন করেছিলেন এবং সেখানে কিন্তু আমাদের বিভিন্ন পরামর্শ আমাদের কাছ থেকে চাওয়া হয়েছে যে এখন এই পরিস্থিতিতে, প্যান্ডামিক পরিস্থিতিতে আমরা কিভাবে এই প্রজেক্ট গুলা নিয়ে আমরা কাজ করব। তো এখান থেকে আমাদের আবার অ্যাম্বাসেডর টিম থেকে আবার আমাদের যারা সিনিয়র যারা অ্যাম্বাসেডর রয়েছেন তাদের সমন্বয়ে আমরা একটা ছোট কমিটিও গঠন করেছি। শাহজামান স্যার যেহেতু আপনি নিজেও স্কুলস অ্যাম্বাসেডর, আপনি জানেন সেগুলা, তো আসলে এটা এখনো ওই পর্যায়েই রয়েছে। এখনো আসলে কি ধরনের প্রজেক্ট আমরা করতে পারি, আমাদের কাছ থেকে পার্সোনালিও কিছু পরামর্শ চাওয়া হয়েছে, আমরা ইন্ডিভিজুয়ালি পরামর্শ দিয়েছি যে এই টাইপের কিছু প্রজেক্ট হতে পারে। তবে কথা হচ্ছে যে ধরনের প্রজেক্ট হবে সেখানে অবশ্যই, অর্থাৎ এখনকার প্রজেক্ট গুলো হবে বিশেষ করে অনলাইন ভিত্তিক বা ছেলেমেয়েরা এখনকার প্রজেক্টগুলো আগে যেভাবে প্রজেক্ট গুলো করা হয়েছিল ফিজিক্যালি স্টুডেন্টদের একেবারে অংশগ্রহণের মাধ্যমে, সেটা তো এই মুহূর্তে হচ্ছে না। সুতরাং এখন এমন কিছু প্রজেক্ট করতে হবে যে প্রজেক্ট গুলোর মাধ্যমে শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত হয়, কিন্তু ফিজিক্যালি সেটা করার সুযোগ এই মুহূর্তে নাই আর কি। ধন্যবাদ স্যার। আমাদের জবেদা ম্যাম একটা প্রশ্ন ছুড়েছিলেন আমাদের সবার উদ্দেশ্যেই, সেটা হচ্ছে মূল্যায়নের ব্যাপার। আসলেও আমরা এখন যে পরিস্থিতিতে আছি, আগামী কতদিন এই পরিস্থিতি থেকে উত্তরণ পাবো সেটাও কিন্তু আমাদের কোনো গ্যারান্টি নেই। আমি গত কিছুদিন আগে যে আমাদের শিক্ষামন্ত্রীর যে বক্তব্য শুনেছি, সেখানে উনি যেটা বলেছেন যে করোনা চলে গেছে, ধরে নিলাম হয়ে কমপ্লিট শেষ, আমাদের টিকা চলে আসছে, টিকা দিয়ে দিছি, কিন্তু তারপরও স্কুলগুলোকে খুব বুঝে শুনে খুলতে হবে এবং সেই ক্ষেত্রে ভাবতে হবে যারা একটু বড় ছাত্র তাদেরকে আগে স্কুলে আনা, তারপরে পর্যায়ক্রমে আনা, তারপরে দেখা এবং স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা উনি গুরুত্বই দিয়েছেন। তো আস্তে আস্তে আসবো। এখন আমার এই মুহূর্তে আমাদের যে ভাবনাটা, যে আমরা একটা যে টার্নিং পয়েন্ট আছি, টার্নিং পয়েন্টটা থেকে আমরা ভবিষ্যতে এখানে পিছনে যাওয়ার কিছু নেই, আমাদেরকে এগিয়ে যেতে হবে। এগিয়ে যদি যাই, তো সেই ক্ষেত্রে আমার শিক্ষার্থীদের সাথে আমাদের একটা কমিউনিকেশন ব্যাপার আছে, তাদেরকে মূল্যায়নের ব্যাপার আছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সরকার সংসদ টিভি, কিশোর বাতায়ন এবং আমাদের যার যার অনলাইন স্কুলগুলার ক্লাসগুলার
পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা অ্যাসাইনমেন্টের সংখ্যা বিপুল হারে পেয়েছি। আমি নিজে আমাদের বিদ্যালয়ের অ্যাসাইনমেন্টে পেয়েছি প্রায় 98%, যেটা কল্পনাই করতে পারি নাই। আমি বোধহয় জুন মাসে এবং জুলাই মাসে একদম হতাশায় পড়ে গেছিলাম। বাচ্চা ছেলে মেয়েদের বোধহয় সবগুলা ঝরে পড়বে, কাউকে পাওয়া যাবে না। জুলাইয়ের পরের দিকটা আমরা একটা হোম ভিজিট করতে বের হই, মানে স্বাস্থ্যবিধি মেনেই। সেখানেও দেখলাম ভালো রেজাল্ট নাই, মানে খুব একটা ভালো অবস্থান নাই, ছেলে মেয়েদের ভালো কমিউনিকেশন খুঁজে পাচ্ছি না। কিন্তু এই লাস্টের দিক দিয়ে এবং এখন যে হারে আমি অ্যাসাইনমেন্ট পেয়েছি, আমি তো মনে করি যে এটা রেজাল্ট কিন্তু এই অনলাইন ক্লাসগুলা বা আমাদের মেসেঞ্জারের ক্লাসগুলা বা কন্টাক্ট গুলা যে আমরা স্যাররা যে কন্টাক্ট করেছে বিভিন্ন মাধ্যমে, সেই কন্টাক্টের রেজাল্ট কিন্তু আজকে এটা পেয়েছি এবং সেটা বিপুল পরিমাণে পেয়েছি। তো মৃণাল কান্তি স্যারের কাছে আমি যাব। স্যার, আপনি আপনার প্রতিষ্ঠানের যে অ্যাসাইনমেন্ট আশানুরূপ কেমন পেয়েছেন এবং সেটার মূল্যায়ন প্রক্রিয়াটাতে আপনাদের কোনো দ্বিমত বা মত আছে কিনা, বা এটা নিয়ে যেমন কিছুদিন আগেও কিন্তু আমাদের এখানে ভিসিট কাউন্সিলের অ্যাম্বাসেডর আছে শাহানাজ স্যার, আমরা যে রুল নাম্বার নিয়ে যে একটা প্রতিযোগিতা করি বাংলাদেশে, যে প্রথম বয়, ফার্স্ট বয়, থার্ড বয়, এরকম একটা যে প্রতিযোগিতা করি, আমি মনে করব এই প্রেক্ষাপটে দেখেন একটা নতুন সিস্টেম চলে আসছে যে একটা বাচ্চাকে আমি আরেকটা বাচ্চার সাথে কেন প্রতিদ্বন্দ্বিতা করাই দিব, তার সাথে কেন শত্রুতা বাড়াই দিব। এটা কিন্তু নির্মূল একটা পদ্ধতি চলে আসছে এবং এই যে একটা প্রতিযোগিতা, এটা একটা অস্বাস্থ্যকর প্রতিযোগিতা হয়, এটা আমার মত। আমি জানি না আপনাদের সাথে আমার সাথে দ্বিমত করেন কিনা বা দ্বিমত করতেও পারেন। এই প্রতিযোগিতার কারণে কিন্তু এসএসসি পরীক্ষা বা ইন্টারমিডিয়েট পরীক্ষা অথবা জেএসসি পরীক্ষার পর আমাদের পত্রিকার পরের দিন খবর চলে আসে প্রায়, আমি কি বলবো সংখ্যাটা না, গত কিছুদিন আগে যেটা, মানে গত বছরে যেটা রেজাল্ট দেখলাম, পরীক্ষার পর দিনই 12 জনের আত্মহত্যার কথা শুনতে পারছি, পরীক্ষার পর দিন। এই যে একটা ওষুধ, এই ছেলেটা বেঁচে থাকলে আমার অনেক কিছু হতো। এই ছেলেটা যে বাংলাদেশের কর্ণধর হতো না এমন কোনো গ্যারান্টি নেই, এই ছেলেটা কর্ণধর হতে পারতো। জীবনে একটা পাস যে বিরাট কিছু না। আমাদের মহামান্য রাষ্ট্রপতি কিন্তু এখন এত গ্রেড নিয়ে পাস করে এতটুকু পর্যায়ে আসে নাই। উনি নিজে তার বক্তব্যের মধ্যে খুব শালীন ভাষা, একদম খুব হাস্যোজ্জ্বল ভাবে বলেছিলেন যে জীবনে আসল দরকার মানুষ হওয়া, মানুষ হতে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো। কাজে এই যে একটা প্রতিযোগিতা, সেটা বেরিয়ে আসার একটা কিন্তু উত্তম মাধ্যম আমরা এখন বর্তমান প্রেক্ষাপটে চর্চা করছি, বিশেষ করে আমাদের অ্যাসাইনমেন্ট বলি বা আমরা আগামীতে যেভাবে রুল নাম্বার দিব, এটার সাথে আমরা কতটুকু খাপ খাওয়াতে পারবো, এই ব্যাপারে আমাদের মৃণাল কান্তি স্যারের মন্তব্য আশা করতেছি। ধন্যবাদ শুভ স্যার, সুন্দর এবং যথার্থ সময়োপযোগী একটি প্রশ্ন করার জন্য। আসলে বাস্তবিক হলো আমাদের বর্তমান শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে নির্দেশনার আলোকে আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি বা সেটি মূল্যায়নের যে কৌশল তারা নির্ধারণ করে দিয়েছেন, সেটি আসলে বর্তমান প্রেক্ষাপটের জন্য একটি যথার্থপূর্ণ সিদ্ধান্ত ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ হচ্ছে, যেহেতু করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের সকল শিক্ষণ অর্জিত হয়নি বা হওয়ার সম্ভাবনা তৈরি হয়নি, প্রতিবন্ধকতার মধ্যে ছিল, যদিও সকল প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী অনলাইন ক্লাসের মাধ্যমে ধারাবাহিকভাবে শ্রেণী কার্যক্রম যেভাবে পরিচালনা করে আসছিলেন, ঠিক একই ধারাবাহিকতা তিনি কিন্তু অনলাইনের ক্লাসগুলো নিয়ে যাচ্ছিলেন। তারপরেও কিছু সংখ্যক শিক্ষার্থী যেহেতু বিভিন্ন কারণে এই অনলাইন শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারেনি, তাহলে আমরা ধরে নিতে পারি এটাকে আমরা খুব বেশি ফলপ্রসূ একটি অগ্রগতির জায়গা ধরতে পারি না। সেজন্য সরকার যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে যে গুরুত্বপূর্ণ শিক্ষণ ফলগুলো তাদের শিক্ষা প্রয়োজন ছিল, সেটির আলোকে সরকার সারা বাংলাদেশে একই মানদণ্ডে সকল প্রতিষ্ঠানের প্রয়োজনীয় শিক্ষণ ফলগুলো, লার্নিং আউটকাম আমরা যেগুলো বলি, সেগুলোর আলোকে কিছু নির্ধারিত কাজ, যেটা অ্যাসাইনমেন্ট, তাদেরকে দেওয়া হয়েছে। এটি মূল্যায়নের ক্ষেত্রে সরকার আরেকটি যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি। সেটি হচ্ছে এখানে নম্বর প্রদানের বিষয়টি। শুভ স্যার, যে বিষয়টি আপনি ধারণা করেছেন বা বলেছিলেন, সেটি হলো শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব। এখানে যদি নম্বর প্রদানের
করা হতো, তাহলে দেখা গেছে যে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের বিরূপ মনোভাব পরিলক্ষিত হতো। সেই ক্ষেত্রে দেখা গেছে যে শিক্ষার্থীদেরকে সঠিকভাবে আমরা এই করোনাকালীন সময়ে মূল্যায়ন করতে পারতাম না। তারই ধারাবাহিকতা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু নম্বর প্রদান থেকে বিরত থেকে অ্যাসাইনমেন্টে শিক্ষার্থীরা কোন কোন জায়গায় তাদের ভুল রয়েছে, কোন কোন জায়গায় তাদের অগ্রগতি প্রয়োজন, আরো কোন কোন বিষয়ে তাদের ইমপ্রুভমেন্টের প্রয়োজন, আর কি কি শিক্ষা তাদের দরকার, সকল বিষয়গুলো কিন্তু আমরা অ্যাসাইনমেন্টের মধ্যে যখন মূল্যায়ন করি তখন সেটি লিখে দিই। এবং পরবর্তীতে আমরা সামারি হিসেবে অ্যাসাইনমেন্টের উপরে আমরা সরকারের যে 4টি মানদণ্ড আছে, যে অগ্রগতি প্রয়োজন, ভালো, উত্তম, অতি উত্তম, এই কমেন্টস গুলো আমরা লিখে দিই এবং আমরা শিক্ষার্থীদেরকে সেগুলো বাড়িতে নিয়ে দেখার সুযোগ দিয়ে থাকি এবং তারা বাড়িতে গিয়ে অভিভাবকের সাথে সেই বিষয়গুলো শেয়ার করে অভিভাবকের স্বাক্ষর নিয়ে এসে আমাদের বিদ্যালয়ে আবার সেটি পরবর্তী সপ্তাহে অ্যাসাইনমেন্ট গ্রহণের ক্ষেত্রে জমা দিয়ে থাকে। আমরা এই পদ্ধতিটা অনুসরণ করে থাকি। কিন্তু শুভ স্যার, আজকে যে বিষয়টি আমি না বললে নয়, আমার ব্যক্তিগত একটি ওপিনিয়ন এখানে ব্যক্ত করছি। সেটি হচ্ছে আমি ইদানিং কালে যে বিষয়টি নিয়ে আমার মধ্যে হতাশা কাজ করছে, এখানে যেহেতু নাম্বার ভিত্তিক কোনো রুল নাম্বার পরবর্তী শ্রেণীতে কিভাবে হবে সে বিষয়টি নির্ধারণ হবে না, সেহেতু এই জায়গাটিতে শিক্ষার্থীরা নিজস্ব মেধাটি শুধু কাজে লাগাবে, এটি ছিল আমাদের এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রত্যাশা। কিন্তু কিছু দুর্বৃত্তকারী ব্যক্তি, কিছু মানুষ এটিকে যেই সপ্তাহে বা যেই দিনে শিক্ষা মন্ত্রণালয় অ্যাসাইনমেন্ট গুলো ওয়েবসাইটে দিয়ে দেয়, তার 1-2 ঘন্টা পরে আমরা দেখছি ফেসবুকে সেটি সলিউশন চলে আসে। এটি আসলে আমাদের জাতিগতভাবে সরকার যে 2022 সালে যেই শিখন স্তরের বা শিখন ভিত্তিতে যে অ্যাসাইনমেন্টকে গুরুত্ব দিয়ে যে একটি আধুনিক শিক্ষা বাস্তবায়ন করতে যাচ্ছে, সেটি এই বর্তমান সিচুয়েশন একটি প্রতিবন্ধকতা বলে আমার কাছে মনে হয়। কারণ আমরা যদি শিক্ষার্থীদের মেধাটিকে সঠিকভাবে মূল্যায়নের সুযোগ না দিই, তার কতটুকু লার্নিং আউটকাম অর্জিত হয়েছে সেটি যদি আমরা মূল্যায়ন করতে যথার্থভাবে না পারি, তাহলে আমরা কিন্তু শিক্ষার্থীর পরবর্তী ক্লাসে তাকে কি শিখাতে হবে, তার আর কি কি জিনিস শিখা প্রয়োজন, এটি কিন্তু আমরা চিহ্নিত করতে পারবো না। যার ফলে কিন্তু তার যেই গ্যাপটুকু থেকে যাবে, সেটি তার শিক্ষা জীবনের জন্য একটি অন্তরায় হয়ে দাঁড়াবে। কিন্তু আমরা কেন জানি কি অতিরঞ্জিত বা অতি উৎসাহিত হয়ে সেটিকে সলিউশন করে আমরা কিন্তু ফেসবুকে অনেকে দিচ্ছে। এটি আমি সব শিক্ষককে বলছি না, কিন্তু আবার কিছু কিছু ব্যক্তি আছে, আমরা সেটিকে আবার নিজস্ব প্রোফাইলে শেয়ার করি। এটি আসলে আমাদের জন্য খুব বেদনাদায়ক। একজন শিক্ষার্থী যদি অনলাইন থেকে সেটি সলিউশন করে লিখে এনে আমাদের কাছে জমা দেয়, তাহলে তো আমি তাকে মূল্যায়ন করার সুযোগ পেলাম না। এটি আমাদের জন্য খুবই দুঃখজনক। কারণ হচ্ছে এই যে বর্তমানে ক্রিয়েটিভ সিকিউ সিস্টেমটি চালু হয়েছে, সেটির মূল লক্ষ্যে ছিল আমরা মুখস্থ বিদ্যা থেকে দূরে সরে চলে যাওয়া, মুখস্থ বিদ্যা থেকে শিক্ষার্থীদেরকে বিমুখী করা, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে সে নতুন করে তার নতুন উদ্দীপনা, নতুন চিন্তা চেতনা, নতুন পরিস্থিতিতে সে কিভাবে মোকাবেলা করতে পারে সেটি নিয়ে যাওয়া। তাহলে সেই জায়গা এই ধরনের সলিউশন গুলো আমি মনে করি অনলাইনে দেওয়া খুবই দুঃখজনক। আমি যারা এগুলো দিচ্ছেন বা শেয়ার করছেন সবার কাছে আপনার মাধ্যমে বিনীতভাবে অনুরোধ করব, সম্মানিত শিক্ষক মন্ডলী অথবা অভিভাবক মন্ডলী, আপনারা আমাদের সন্তান, আপনাদের সন্তানের মঙ্গলের জন্য এই বিষয়গুলোকে পরিহার করুন। আমরা মূল্যায়নে আমরা শুধু শিক্ষার্থীদেরকে এটি মূল্যায়ন করছি যে তার কতটুকু শিখন অর্জন হয়েছে, কতটুকু বাকি আছে, কোন কোন বিষয়ে তার আরো ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে। এটি স্যার আপনি যেটি বলেছেন যে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের কম্পিটিশনের মধ্যে, এক ধরনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আমরা যখন লাগিয়ে দিই, তখন তাদের মধ্যে অনেক ধরনের নেগেটিভ পরিস্থিতি তৈরি হয়। আমরা আসলে এটি আমাদের হয়তো বা দেশীয় বা শিক্ষা ব্যবস্থার একটি কালচার হিসেবে পরিণত হয়েছে। আমরা মনে করি একজন শিক্ষার্থী তার জন্য যেই শিক্ষাক্রম দেওয়া হয়েছে, তার যতটুকু শিক্ষার দরকার আছে তার বয়স, মেধা, যোগ্যতা অনুযায়ী
সে ততটুকু শিখবে। তার পাশাপাশি তার যদি তার চেয়ে অধিক মেধাবী কোনো শিক্ষার্থী থাকে তার সাথে সেই গ্রুপ ওয়ার্ক করে হোক, যেভাবে হোক সে তার নলেজটাকে শেয়ার করে সে তার ইমপ্রুভমেন্টের জায়গাতে যাবে। এখানে প্রতিদ্বন্দ্বিতা, মন খারাপ করা বা বিরূপ মনোভাব করা আমি কোনো কিছু দেখছি না, এবং এটি শিক্ষার্থীদেরকে সেই বিষয়ে আমরা শিক্ষক হিসেবে সচেতন করা আমাদের প্রয়োজন। আর আমাদের স্যার আমরা অ্যাসাইনমেন্টটাতে যে পরিমাণ সাড়া পাচ্ছি, এটি ইতিপূর্বে যে আপনি যে কথাটি বলেছেন, আমরা শিক্ষার্থীদের হোম ভিজিটের মাধ্যমে অথবা মোবাইলে যোগাযোগ করার মাধ্যমে অথবা ছাত্রছাত্রীদের সাথে প্রতিনিয়ত কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু আমরা এই উপস্থিতির হারটাকে অনেক বেশি আমরা নিতে পেরেছি এবং অনেক বিদ্যালয়ে সেটি নেওয়া সম্ভব হয়েছে। আসলে প্রকৃতপক্ষে একজন শিক্ষার্থীর তখন শিক্ষক এবং অভিভাবক, শিক্ষার্থী এই সম্পর্কটা যত বেশি দৃঢ়তার সাথে বাস্তবায়িত হবে, তত বেশি টিচিং লার্নিং এর ইমপ্রুভমেন্টের যে জায়গাটা অথবা কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা, সেই জায়গা আমাদের যাওয়াটা অনেক বেশি সহজ হবে। মূল্যায়নটা শুধু যে আমাদের আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আমাদের সম্মানিত এবং মাননীয় প্রধানমন্ত্রী সংসদে যে কথাটি বলেছেন, আপনি 3 ঘন্টার পরীক্ষা নিয়ে সেখানে নম্বরটাকে আপনি মূল্যায়ন করবেন। আপনি কি সারা বছর একজন শিক্ষার্থী কতটুকু পড়লো, কতটুকু সফলতা অর্জন করলো, সেটিকে আপনি মূল্যায়ন করলেন না, এটি হতে পারে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথাটির সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান বিশ্ব পরিস্থিতির যে পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করা উচিত, আমি মনে করি তিনি যোগোপযোগী একটি বক্তব্য দিয়েছেন এবং একটি ভাবনার কথা বলেছেন, এবং তার এবং এই মাননীয় প্রধানমন্ত্রীর এই ভাবনার কারণেই আমরা 2022 সালে যেই নতুন শিক্ষাক্রম পাচ্ছি সেটি আসলে খুব সুন্দরভাবে এবং সফলভাবে হবে বলে আমরা বিশ্বাস করি। এবং এক্ষেত্রে আমি মনে করি মূল্যায়নের যে কৌশলটি নির্ধারণ হয়েছে, শুভচর আপনি জানেন যে এখানে 10টি শিখন স্তর এবং আপনার 10টি বিষয় নির্ধারণ করা হয়েছে। সে 10টি যে বিষয় নির্ধারণ করা হয়েছে সেখানে 5টি বিষয় পরীক্ষা হবে আর 5টি বিষয় অ্যাসাইনমেন্ট এর মাধ্যমে অথবা কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা বিদ্যালয়ে শিক্ষার্থীকে মূল্যায়ন করব। সেক্ষেত্রে আবার দেখুন যে 5টি বিষয়ের মূল্যায়ন হবে সেখানে 50% মূল্যায়ন হবে শুধু সেন্টারে, যেটি 3 ঘন্টার পরীক্ষার মাধ্যমে আমরা মূল্যায়ন করি, আর বাকি 50% মার্কের মূল্যায়ন তাও সি এর মাধ্যমে বিদ্যালয়ে মূল্যায়িত হবে। তার মানে আপনাদের সিংহভাগে কিন্তু আমাদের শিক্ষকদের উপরে দায়িত্ব অর্পিত হচ্ছে। আমি মনে করি এই ক্ষেত্রে আমাদের শিক্ষকদের দায়িত্বটুকু আদর্শ এবং নৈতিকতার জায়গায় অনেক বেশি গিয়ে দাঁড়াবে, এবং আমরা মনে করি আমাদের সমাজ ব্যবস্থা যদি আরেকটু উন্নত হয়, শিক্ষকদেরকে যদি সঠিকভাবে মূল্যায়নের সুযোগ দেওয়া হয়, তাহলে বর্তমানে যেই শিক্ষাক্রম বাস্তবায়নের সামনের দিকে আমরা অগ্রসর হচ্ছি, সেটি আমি মনে করি বিশ্বের সাথে তাল নিয়ে একটি যোগোপযোগী মূল্যায়নের জায়গায় আমরা যেতে পারবো। এবং এই করোনাকালীন মহামারীর সময়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শিক্ষার্থীদের নির্দেশনা এবং মূল্যায়নের কৌশল নির্ধারণ করেছেন, সেটি আমি মনে করি যথার্থ। এবং একটি কথা কিছুদিন আগে আমরা ফেসবুক এবং টেলিভিশনের মাধ্যমেও জানতে পারি যে এবছর শিক্ষার্থীরা যে যে ক্লাসে অবস্থান করছে পরবর্তীতে একই রুল নম্বর নিয়ে সে পরবর্তী ক্লাসে যাবে। এটির ক্ষেত্রেও আমরা শিক্ষার্থীদের মধ্যে এই যে অ্যাসাইনমেন্টের মধ্যে যে ধরনের এক ধরনের প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার জায়গাটি নিজস্ব মেধার পরিবর্তে অন্য কোনো ভাবনা, অন্য কোনো জায়গা থেকে কপি করা, এই জায়গাটি অন্তত পরিহার করা উচিত ছিল বলে আমি মনে করি। এবং অনেক মেধাবী শিক্ষার্থী সেটি পরিহার করছে, কিছু ব্যক্তি বর্গ অনেকভাবে হয়তো ব্যবহার করছেন বলে আমি মনে করি। এবং আমাদের এই বছর কিন্তু মাধ্যমিক, আমি স্যার একটু বলি আপনাকে, এই বছর কিন্তু মাধ্যমিকে রুল নাম্বার হবে লটারির মাধ্যমে, যেটা আমাদের রিনা পারভিন ম্যাম অলরেডি স্ক্রিনে আপনাকে একটা প্রশ্ন করেছে যে এই যে লটারির মাধ্যমে যে রুল নাম্বারের প্রদানটা বা ভর্তির প্রক্রিয়াটা এই বছর হবে এটা। আর আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে কিন্তু ভালো ভালো স্কুলগুলা কিন্তু ভর্তি করায় ভালো রেজাল্ট দিয়ে, মানে তারা ভালো ছাত্র ভর্তি হয়, মানে অর্থাৎ এ প্লাস এর গুলা বা গোল্ডেন এ প্লাস গুলা যেটাই বলি ভালো ছাত্রগুলো এখানে ভর্তি হয়। তো এই যে একটা, আমি ছাত্রছাত্রী প্রতিযোগিতা করবে ভালোর দিকে কোনো অসুবিধা নেই, কিন্তু ওরা তো ভালো ছাত্রই নিয়ে যায়, ওদের স্টার্টিং এ শুরু হয় ভালো ছাত্র দিয়ে, তখন ওনাদের কাছে ওরা নিজেরা কি করলো
সেজন্য মিস করে দিলে আমার মনে হয় এখন আচ্ছা যাই হোক, আমাদের ভবিষ্যৎ প্রজন্মে আর নতুন যে শিক্ষা কারিকুলামে অনেক পরিবর্তন আসতেছে, আমাদের সিলেবাসের ভিতরে কিন্তু দেখবেন আগামীতে কারিগরি শিক্ষা আসতেছে, কম্পিউটারের মধ্যে আরো কম্পিউটার যে আইসিটি যে বিষয়টা, সেটা তো আরো আমূল পরিবর্তন আসতেছে। আমরা নতুন আরো আমূল পরিবর্তন দেখতেছি, সামনে কিছুদিনের মধ্যে আমরা আরো পাবো। ম্যাম যে একটা প্রশ্ন করছিলেন রিনা পারভিন, এই প্রশ্নের উত্তরটা কে দিবেন? লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়ার বিশেষত্ব কি? ধন্যবাদ স্যার। আর পাশাপাশি আমরা রিনা পারভিন ম্যাডামকেও ধন্যবাদ জানাচ্ছি একটি সুন্দর প্রশ্ন করার জন্য। লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়ার বিষয়টি স্যার বলা হয়েছে, সে লটারির মাধ্যমে ভর্তি হবে এবং রোল নম্বর নির্ধারণ হবে। আসলে আমি পূর্বে যেটি বলেছিলাম সেটি হলো আমাদের ষষ্ঠ শ্রেণীতে যে শিক্ষার্থীরা আছে তারা সপ্তমে কিভাবে রোল নম্বর নির্ধারণ হবে, সপ্তম অষ্টমে কিভাবে হবে, এই ধারাবাহিকতাটা সম্ভবত আমি যতটুকু এখন পর্যন্ত জানি সেটি হচ্ছে পূর্ববর্তী শ্রেণীর রোল নম্বরটে পরবর্তী শ্রেণীতে ধরার জন্য। কিন্তু না স্যার, এটা নাই। শিক্ষামন্ত্রী রিসেন্টলি একটা কনফারেন্সে বলেছে সাংবাদিক সম্মেলনে যে প্রক্রিয়াটা হবে লটারির মাধ্যমে। ওটা নাই, ওটা প্রাথমিকের জন্য মনে হয় এখনো আছে, যে আগে রুল যা ছিল উপরের ক্লাস পরবর্তী ক্লাসে তা থাকবে, সেটা প্রাথমিকের জন্য, কিন্তু মাধ্যমিকের জন্য না। মাধ্যমিকের জন্য সম্পূর্ণ লটারি। আচ্ছা, ধন্যবাদ স্যার। মাধ্যমিকে লটারিতে বিশেষ করে ভর্তি পরীক্ষা যেটা বা ভর্তি প্রক্রিয়াতে যে লটারিটা, এটি ইতিপূর্বে কিছুদিন পূর্বে আমার এক সম্মানিত রিলেটিভ আমাকে প্রশ্ন করেছে যে তার একজন শিক্ষার্থী বা মেয়ে 6 এ এই বছর ভর্তি হবে, সে পঞ্চম শ্রেণীতে আছে। এখন সে ধারণা করছে গভর্নমেন্ট স্কুলে সে ভর্তি হতে পারবে কিনা, লটারির মাধ্যমে যদি না হয় সেই ক্ষেত্রে এটি পরামর্শ নিতে চাচ্ছি। আসলে শুভচাঁদ যে কথাটি বলেছেন যে ভালো ভালো প্রতিষ্ঠান আমরা যেগুলো বলি সেগুলো আসলে ভর্তি প্রক্রিয়াটি ভালো, শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী শিক্ষার্থী তারা ভর্তি করে, যার কারণে সেখান থেকে ফলাফলের আশাটাও মেধাবীরা যে ধরনের ফলাফল সাধারণত করে থাকে সেই ফলাফলটুকু হয়ে থাকে। আপনার প্রশ্নটি ছিল তাহলে তাদের নিজস্ব সফলতার জায়গাটুকু কোথায় গিয়ে দাঁড়াবে? যাক স্যার, আমরা ভর্তির সম্পর্কে আরো বিস্তারিত তথ্য অবশ্যই পাবো। আমরা মাউসি অধিদপ্তর থেকে অবশ্যই নির্দেশনা আরো ক্লিয়ার করে পাবো। এখন অবশ্যই ক্লিয়ারই আছে, আরো ক্লিয়ার পাবো ইনশাল্লাহ, কারণ ভর্তির প্রক্রিয়া আরো সামনে রয়ে গেছে আমাদের। আমি যেটা বলতে চাচ্ছি আপনার কাছে, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে আপনার বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট 100% দেওয়া হয়েছে কিনা, এবং এই অ্যাসাইনমেন্টের যদি না দিয়ে থাকে কেন দেওয়া হয় না, বা কারা কারা দেয় নাই, এই ধরনের কোনো রেজাল্ট আপনার কাছে আছে কিনা, বা কেন দেয় নাই? ধন্যবাদ স্যার। আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রতিটি শ্রেণীতে 5-7 জন করে অ্যাসাইনমেন্টের সাথে আমরা স্টুডেন্টদেরকে যুক্ত করতে পারিনি। সেটি হচ্ছে এরকম যে আমাদের কিছু শিক্ষার্থী যারা বিশেষ করে নবম দশম শ্রেণীতে আছে, তাদের আমরা যতটুকু খবর পেয়েছি করোনাকালীন সময়ে তাদের অনেকেই বিদ্যালয় থেকে ড্রপ আউট হয়ে গেছে। এটির একটি প্রধান কারণ হচ্ছে বাল্য বিবাহ। এগুলো বিভিন্ন সময়ে এই বন্ধকালীন সময়ে এটি হয়ে গেছে। এগুলো আমরা এখন বিভিন্ন ভাবে যোগাযোগের মাধ্যমে এই বিষয়গুলো জানতে পেরেছি। আর আরেকটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে 2-1টি স্টুডেন্ট আমরা পেয়েছি যারা হয়তো বাড়ি অন্যত্র আছে, হয়তো চাকরি এখানে করতেন, এই করোনাকালীন সময়ে চাকরিটা চলে যাওয়ার কারণে হয়তো তারা ভিন্ন জায়গা বা তার মানে মাইগ্রেশন, বাল্য বিবাহ বা অথবা ঝরে মানে আর্থিক অবস্থা, এই ধরনের আর্থিক অবস্থার কারণে ঝরে পড়ছে, এই ধরনের কোন রেকর্ড আছে? কাইন্ডলি যদি আরেকবার প্রশ্নটি করতেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি একটা ছেলের আর্থিক অবস্থা খারাপ যার কারণে সে ঝরে পড়ছে, এই ধরনের কোন রেকর্ড আছে কিনা? জি, এটা কিছু 2-1টা কেস এরকম আছে স্যার। আমরা সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বিদ্যালয়ের যেই বকেয়া বেতনটি আছে, যেটা টিউশন ফি, এটি আমরা সম্পূর্ণরূপে মওকুফ করে দিচ্ছি এবং তাকে আমরা পরবর্তী ক্লাসে ওঠার সুযোগ সহ আমরা তাদেরকে অভিভাবকদেরকে ডেকে তাদেরকে আরো উৎসাহ প্রদান করি যে পরবর্তী ক্লাসেও প্রয়োজনে তার বেতন মওকুফ করা হবে পূর্ণভাবে, আপনারা তাদের পড়ালেখাটি সম্পূর্ণভাবে চালিয়ে যেতে পারেন। বিদ্যালয় থেকে যতটুকু সহযোগিতা করার দরকার আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করব। এটি 2-1টি কেস আমরা পাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা বিদ্যালয়ে আমাদের সম্মানিত ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষক সহ আমরা সেটি
অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সেটি মোকাবেলা করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যাতে শিক্ষার্থীটি ড্রপ আউটটি না হয়ে যায়, এটি আমরা চেষ্টা করছি। ধন্যবাদ স্যার। আমি এখন প্রশ্ন রাখছি শাহনাজ স্যারের কাছে। শাহনাজ স্যার, আপনি যেহেতু আন্তর্জাতিকভাবে কাজ করেন, এখন আমরা যে আন্তর্জাতিক প্রজেক্ট নিয়ে যখন কাজ করি তখন কিন্তু আমাদের একটা কোঅপারেটিভ হয় বা কমিউনিকেশন হয়। সেই কমিউনিকেশন করতে কিন্তু আমাদের ছাত্রদের কাছে যোগাযোগ করতে হয়। বিশেষ করে আমি একটা প্রজেক্ট করতেছি ইন্ডিয়ার সাথে, সেখানে আমার এখানে যেটা করছি তারা জুম ক্লাস করেছে এবং জুম ক্লাস করে তারপরে তারা ওখান থেকে আমাদের এখানে ছাত্রদের ফিডব্যাক এবং তাদের যে প্রশ্ন বা যে জরিপ সেটা তারা চালিয়েছে, এবং আমি যেটা আবার তাদের স্কুলে যেটা করেছি সেটার তথ্য আমি ঠিক অনলাইনের মাধ্যমে আমি নিয়েছি। তো এই পরিপ্রেক্ষিতে এটা তো বলছি আমি প্রজেক্টের জন্য, কিন্তু আমি যখন সিচুয়েশন যে আমাদের সামনে যে অবস্থাটা চলে আসতেছে, কিন্তু আমাদেরকে অনলাইনের ক্লাস কিন্তু চালিয়ে যেতে হবে। শিক্ষামন্ত্রীর কথা অনুসারে যা বোঝা যাচ্ছে, আমাদেরকে এইভাবে ক্লাস চলার পরও যদি এভাবে ক্লাস চলে, মানে স্বাভাবিকভাবে যদি ক্লাস চলে, তারপর আমাদের অনলাইন ক্লাস চালিয়ে যেতে হবে, এবং এটা আমাদের একটা দরকার এখন প্রক্রিয়াটি বা বর্তমানে। সেই ক্ষেত্রে প্রত্যেকটি বিদ্যালয়ে আমি মনে করি তার ল্যাব এবং তার পাশে একটা স্টুডিও থাকা দরকার, যে স্টুডিওতে একটা শিক্ষক প্রত্যেকদিন একটা করে লেসন দিবে, ওই লেসনটা রেকর্ড করা থাকবে, এই লেসনটা রেকর্ডটা আবার কেউ একজন মনিটরিং করবে, এই মনিটরিং পরে সেটা আবার ব্রডকাস্টের ব্যবস্থা করতে হবে স্কুল থেকে। এবং প্রত্যেকটি স্কুলে যদি এরকম করে স্টুডিও এবং ব্রডকাস্টের ব্যবস্থা থাকে, তা আমার মনে হয় না শিক্ষা আর তেমন একটা প্রবলেম হবে এই করোনা সিচুয়েশনটা রিকভার করতে। তো সেই ক্ষেত্রে এরকম সুযোগ সুবিধা কিন্তু আমাদের নেই। আমরা তো আমাদের ক্লাসের চিন্তাটা করতেছি, কিন্তু এমনও অনেক জায়গায় আছে যে যেখানে আমাদের এই অনলাইনের কোনো কিছুই নেই। আমরা এখন যে কথা বলতেছি সেটা তো অনলাইন নিয়ে, কিন্তু এমনও বাংলাদেশে অনেক প্রত্যন্ত অঞ্চল আছে সেখানে এই অনলাইন শব্দটাই যায় নাই। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এবং অথবা আমাদের এই প্রত্যেকটি বিদ্যালয়ে এরকম স্টুডিও এবং একটা ল্যাব দরকার আছে কিনা, এটা আপনি মনে করেন কিনা সরকারের কাছে আমাদের চাওয়ার দরকার আছে, অথবা আমাদের এসএসসির কাছে চাওয়ার দরকার আছে? অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শাহজামান শুভ স্যারকে। তো মৃণাল কান্তি স্যারের কথাগুলো আমি খুব ভালোভাবে শুনছিলাম এবং অনেক সুন্দর করে ইনি কথাগুলো বলছিলেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে যে বিষয়টা বলা হচ্ছে যে অনলাইন ক্লাসের বিষয়টা বলছেন আপনি, যে অনলাইন ক্লাসটা এখন আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেকেরই দেখা যাচ্ছে যে তারা প্রাইভেট মুখী। যে এখন সরকারের কাছে মনে হচ্ছে যে আসলে এই যে বর্তমানে যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে, এই অনলাইন ক্লাসগুলো কিন্তু প্রাইভেটের একটা অনেক বড় বিকল্প হতে পারে। সুতরাং এই জিনিসটাকে যদি কন্টিনিউ করা যায় তাহলে দুইটা আমার দৃষ্টিকোণ থেকে লাভ হচ্ছে। প্রথমত লাভ হচ্ছে যে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ার জন্য যে একটা প্রতিযোগিতা থাকে সেটা থেকে শিক্ষার্থীরা বেরিয়ে আসতে সক্ষম হবে, এবং শিক্ষকরা এই ক্ষেত্রে যারা প্রাইভেট পড়াতে বেশি উৎসাহ বোধ করেন তারাও সেখান থেকে আসলে বেরিয়ে আসার সুযোগ থাকবে, এবং আমাদের শিক্ষার্থীদের যে একটা ইকুইটি বা ইকুয়াল যে শিক্ষা, সেই শিক্ষাটা আসলে সব শিক্ষার্থীদের দেওয়া সম্ভব হবে। এটা আসলে প্রাইভেট শিক্ষাটা অনেক ক্ষেত্রে ইকুয়াল শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা বলে আমার কাছে মনে হয়। এটা হচ্ছে এটা প্রাইভেটের একটা বিকল্প হতে পারে, এবং এটা আমার মনে হয় যে সরকারেরও উচিত হবে যে এটাকে কন্টিনিউ করা। আরেকটা জিনিস হচ্ছে, আপনি দেখেছেন যারা অনলাইনে ক্লাস করেছেন, আমাদের জুবাইদা আক্তার ম্যাডাম অনেক সুন্দর করে বলেছেন যে শুরুর দিকে তিনি কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন অনলাইন ক্লাস করার জন্য, কিন্তু এই 6-7 মাসে কিন্তু নিজেকে অনেকটাই তিনি মোটিভেট করতে, কি বলবো আমি, কিছুটা আপগ্রেড করতে সক্ষম হয়েছেন। এবং আমিও অনেক ক্লাস করেছি আপনি জানেন যে, এবং আমার শুরুর দিকে ক্লাস এবং এখনকার দিকের ক্লাসগুলো আপনি দেখবেন যে অনেক ডিফারেন্স। তার মানে শুরুর দিকে আসলে আমরা বুঝতে পারছিলাম না ক্লাসটা কিভাবে হবে, অনেক ক্লাস আমরা ছিলাম না। ম্যাডাম যেটা বললেন যে আমাদের বয়া ছিল না, আমাদের ট্রাইপড ছিল না, আমরা কোন অ্যাঙ্গেলে মোবাইল ফোনটা রাখলে আসলে ছবি পরিষ্কার হবে, আলোক সম্পাতের একটা বিষয় আছে সেটা কিভাবে আসবে, সাউন্ডটা কিভাবে। এইগুলা আমরা কিন্তু বাংলাদেশে কিন্তু এরকম প্রেক্ষাপট অনেক দিয়েছি যে মোবাইল ধরার জায়গা নেই, মোবাইল নেই, অনেক অবস্থা অনেক প্রতিকূলতা। কিন্তু আমার যে প্রশ্নটা ছিল
যে আমরা এখন সরকার কাছে এটা প্রত্যাশা করি কিনা, প্রত্যেকটি বিদ্যালয়ে একটা ল্যাব এবং একটা স্টুডিও থাকবে কিনা, বা এটা প্রত্যাশা করতে পারি কিনা। ওই বিষয়টাতে আসছি। তো এখন কিন্তু ওই যে শুরুর দিকের যে অবস্থাটা আমাদের শিক্ষকদের যে কষ্টটা করতে হয়েছে, এখন কিন্তু অনেকটাই অবস্থার পরিবর্তন হয়ে গিয়েছে। এবং আপনি দেখবেন যে একজন শিক্ষকের যে পেশাগত দক্ষতা, প্রফেশনাল ডেভেলপমেন্টটা কিন্তু দারুণভাবে হয়েছে যারা অনলাইন ক্লাস নিচ্ছেন। এবং আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি 6 মাস আগে যে ধরনের শিক্ষক ছিলাম, 6 মাস 7 মাস পরে আমার কাছে মনে হয় যে আমি নিজেকে শিক্ষক হিসেবে অনেক বেশি ডেভেলপ করতে সক্ষম হয়েছি। এবং সেই অবস্থাটা সব শিক্ষকই সেটা বিশ্বাস করেন আমার কাছে মনে হয়। এই কারণে আমি বলছি যে এখানে দুইটা লাভ আছে। কেন আমাদের এই ধরনের অনলাইন ক্লাস করা দরকার, এটার পক্ষে আমি করছি যে এখানে প্রথমত লাভ হচ্ছে যে প্রাইভেটটাকে কিছুটা নিরুৎসাহিত করার সুযোগ থাকবে, আর দ্বিতীয়টা হচ্ছে যে শিক্ষকের যে প্রফেশনাল ডেভেলপমেন্ট হয়েছে সেই আসলে অব্যাহত রাখার সুযোগ থাকবে এই অনলাইন ক্লাসগুলোর মাধ্যমে। এই কারণে আমার মনে হয় যে অনলাইন ক্লাস অব্যাহত থাকা উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে অনলাইন ক্লাসগুলো অব্যাহত রাখতে হলে যে জিনিসটা দরকার, আমাদের আপনার প্রশ্নে আসছি যে এই ডিজিটাল ল্যাব আমাদের দরকার কিনা, আমাদের ডিজিটাল স্টুডিও দরকার কিনা। আমি অবশ্যই আপনার সাথে একমত, শতভাগ একমত যে প্রত্যেকটা স্কুলে ডিজিটাল ল্যাবের যেভাবে চিন্তা করছেন আমাদের সরকার, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা স্কুলে একটা স্টুডিও নির্মাণেরও চিন্তা ভাবনা করা উচিত। এবং এটা আমার মনে হয় আমাদের থেকে আমাদের এই ব্যাপারে কিছুটা দাবি তোলা উচিত বলে আমার কাছে মনে হচ্ছে। এবং এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমি আপনার মাধ্যমে যারা এই অনুষ্ঠানের বা শিক্ষকবৃন্দ যারা রয়েছে তাদের সবার মাধ্যমেই আমি কিন্তু সরকারের কাছে এই আহ্বানটা বা এই দাবিটা জানাচ্ছি যে এটা কন্টিনিউ হোক এবং আমাদের প্রত্যেকটা স্কুলে যেন একটা স্থাপন করা হয়। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমি এখন জবেদা ম্যামের কাছে জানতে যাব, এই যে আমরা কোভিড সিচুয়েশনে আমাদের যে পাঠ্যক্রম যেভাবে চালিয়ে যাচ্ছি, এই অ্যাসেসমেন্টের কোনো ব্যবস্থা নেই। এই সিচুয়েশনে আমরা অ্যাসেসমেন্ট করতে পারি কিনা, এবং এই সিচুয়েশনে যে অ্যাসেসমেন্ট যদি করতে চাই, যেমন আমাদের যদি করোনাকালীন সময়টা আরো বেড়ে যায়, কিন্তু আমাদেরকে অ্যাসেসমেন্ট করতে হবে। মৃণাল কান্তি স্যার যে কথাটা বলেছেন যে আমরা 3 ঘন্টার পরীক্ষা দিয়ে তাকে মূল্যায়ন করব না, আমরা তাকে টোটাল তাদের এক যে শিক্ষাবর্ষ দিয়ে মূল্যায়ন করব। সেই ক্ষেত্রে আমাদের অ্যাসেসমেন্ট গুলাকে আরো নিখুঁত এবং ভালো হতে হবে, এবং সেটা ক্লাস ভিত্তিক হতে হবে স্যার, মানে যেটাকে বলে সাপ্তাহিক অথবা পাক্ষিক, অর্থাৎ তার টোটালি একটা অ্যাসেসমেন্ট যাবে তার সামগ্রিক ভাবে, সেটাকে মূল্যায়ন করব। এই পরিপ্রেক্ষিতে আমরা আসতেছি সামনে। এখন এই সিচুয়েশনে আমরা যেটা আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে আমরা এই অ্যাসেসমেন্ট গুলা এই সিচুয়েশনে কিভাবে করতে পারি। আমরা অ্যাসেসমেন্ট করব, কারণ বাংলাদেশে কিন্তু একমাত্র পরীক্ষা নির্ভর পদ্ধতি, সেটা 1 বছর পর পর একটা পরীক্ষা দেই। কিন্তু এই পরীক্ষা না, একটা বাচ্চা পরীক্ষার দরকারটা কি, সে তাকে যদি আমি টোটালি 1 বছর অ্যাসেসমেন্ট করতে থাকি, তো ওই টোটালি 1 বছরেই আমার অ্যাসেসমেন্ট যথেষ্ট। কিন্তু সেই প্রেক্ষাপট এখনো হয় নাই। আমার বিশ্বাস আগামীতে আমরা এই প্রেক্ষাপট পাচ্ছি। কিন্তু এই সিচুয়েশনে আমরা কিভাবে এই অ্যাসেসমেন্টের ব্যবস্থা রাখতে পারি, বিশেষ করে গুগল মিট বলতে পারি, অথবা গুগল ডক্স বলতে পারি, অথবা টিম ভিউয়ার বলতে পারি, বা কিভাবে আমরা এই অ্যাসেসমেন্ট গুলো করতে পারি যারা অনলাইনের মধ্যে সংযুক্ত আছি। জবেদা ম্যাম, আপনি কি মনে করেন যে এখন অ্যাসেসমেন্টের সুবিধা আমাদের আছে, এবং সেটা কত পার্সেন্ট করতে পারবো মনে হয়? আনমিট করে নেন, আনমিট করে নেন। হ্যাঁ, ধন্যবাদ স্যার আপনাকে আরো একবার সুযোগ দেওয়ার জন্য। স্যার, আমি এটা বলেছিলাম আমার আলোচনার প্রথম দিকে যে অ্যাসেসমেন্টের বিষয়টা আমাদের এখন ভাবা দরকার। তো আমাদের শ্রদ্ধেয় মৃণাল কান্তি স্যার বর্তমান যে অ্যাসেসমেন্ট পদ্ধতিটা আছে, যেটা আমরা অ্যাসাইনমেন্ট পদ্ধতিতে মূল্যায়ন করছি মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে, এবং শিক্ষা মন্ত্রণালয় প্রদত্ত অ্যাসাইনমেন্টের মাধ্যমে এটা একটা সামগ্রিক ভাবে পুরো একটা বছরকে মূল্যায়ন করার জন্য, বা এটা হচ্ছে নির্ধারণ করা। আমার যতটুকু মনে হয় যে এখানে আমাদের বাচ্চাগুলোকে চিহ্নিত করা, কারা সারা বছর নিজস্ব তত্ত্বাবধানেই হোক, অনলাইন ক্লাসের সুবাদেই হোক, বা সচেতন বাবা মায়ের কারণেই হোক, কারা এগিয়ে আছে আর কারা পিছিয়ে আছে, তাদেরকে চিহ্নিত করার জন্যই মূলত আমাদের যে অ্যাসাইনমেন্ট পদ্ধতিতে মূল্যায়ন সেটা চলছে বলে আমি মনে করছি। কারণ এখানে আমাদের সর্বশেষ অপশনটি হচ্ছে অগ্রগতির প্রয়োজন, এবং অগ্রগতির প্রয়োজনের ক্ষেত্রে কিছু বক্তব্য আগে পিছনে এরকম ছিল, মাননীয় শিক্ষামন্ত্রী সহ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন, যে যেসব বাচ্চাদের অগ্রগতি প্রয়োজন বলে আমরা চিহ্নিত করব,
তাদেরকে পরবর্তী শিক্ষাবর্ষে ওই সংশ্লিষ্ট বিষয় যেটা পূর্ববর্তী বছরে ছিল, দ্যাট মিনস 2020-এ ছিল, সেই বিষয়গুলোতে মাননীয় প্রধান শিক্ষক, কার্যকরী পরিষদ এবং সম্মানিত শিক্ষকবৃন্দ সহ বিশেষ ক্লাসের ব্যবস্থা করে তাদেরকে এগিয়ে আনবেন। এটাই হচ্ছে মূলত বর্তমান যে অ্যাসেসমেন্ট চলছে তার মূল লক্ষ্যমাত্রা। তো আমি আরো একটু বলতে চেয়েছিলাম যে আমার স্যার আমাদের আমি যে কথাটা বলতে situation চাচ্ছিলাম যদি- ম্যাম, এখন আমরা যেভাবে অনলাইনে ক্লাস নিচ্ছি, এরকম অনলাইনে আমরা অ্যাসেসমেন্টের ব্যবস্থা করতে পারি কিনা? জি স্যার, আমি এ বিষয়ে বলছি যে আমাদের যে সামগ্রিক সরকার প্রদত্ত যেই সিস্টেমটা চলছে সেটার বাহিরেও আমাদের একটু চিন্তা ভাবনা করার সময় এসেছে। এই কারণে কারণ এখন কিন্তু আমাদের করোনার দ্বিতীয় ঢেউ চলছে এবং আমরা আশা করতে পারছি না যে জানুয়ারি থেকে বা জানুয়ারি 1 তারিখে আমরা বই উৎসব করে স্কুলগুলো খুলে দিব, এরকম কোনো সম্ভাবনাও দেখছি না। সরকার মহাশয় হয়তো পারছেন না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আবার অনলাইন বেসিক লেখাপড়ার দিকেই এগিয়ে যেতে হবে। যে অনলাইন পাঠদানকে একদম জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার বা বাস্তবায়নের জন্য যা প্রতিকূলতা আছে তার কাটায় ওঠার জন্য আমরা কাজ করব। কিন্তু আমাদের ওই কিন্তুটা রয়ে গেল যে মূল্যায়ন পদ্ধতি। তো মূল্যায়ন পদ্ধতির ক্ষেত্রে স্যার আমরা অনেক প্রতিষ্ঠানে এখনো সক্ষম নই। অনলাইন বেসিক মূল্যায়ন পদ্ধতি যেটা অনলাইন বেস, যেমন হচ্ছে গুগল ফর্মের মাধ্যমে বা গুগল ক্লাসরুমের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সংযুক্ত করে মূল্যায়ন করা। তো এই বিষয়গুলাতে আমাদের এখনো দক্ষ জনবলের অনেক ঘাটতি আছে। কারণ আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে একজন করে শাহজামান স্যার, একজন করে আমরা কিন্তু কেউ অনলাইনে ক্লাস নিয়ে ব্যস্ত ছিলাম, দক্ষ ছিলাম না। যেটা শাহনাজ স্যার বলছে, আপনি বলছেন, আমাদের মিনাল কান্তি স্যার বলছে, আমরা কেউ দক্ষ ছিলাম না, আমরা কিন্তু দক্ষ হয়ে গেছি। কিন্তু এখন এই অনলাইনে অ্যাসেসমেন্টের দক্ষতা আমাদেরকে অর্জনের জন্য আমরা প্রস্তুত কিনা, মানে অনলাইন টেস্ট আমরা নিতে। জি স্যার, আমরা প্রস্তুত আছি। তবে আমার মনে হয় যে এটা মানে প্রশাসনিক ভাবে যদি একটু সাপোর্ট থাকতো সেটা মনে হয় হতো। ধরেন আমি একজন প্রোভাইডার 4 জনকে মোটিভেট করলাম যে আপনি গুগল ফর্মটার ব্যবহার শিখেন, গুগল ক্লাসরুমের ব্যবহার শিখেন, তারপরে আপনি আপনার শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করেন। আমার কথাটা যতটা না শুনবে তার চেয়ে যদি আমাদের আমরা বলি পর্যায়ে আমাদের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা যদি একটা প্রশিক্ষণ আমাদের সকলকে নিয়ে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে দেন, সেটা কিন্তু আরো দ্রুত ফলপ্রসূ হবে। সেভাবে জেলা পর্যায় থেকে হয়, বিভাগীয় পর্যায় থেকে হয়। তো সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে এখন সরকারি ভাবে বা প্রশাসনিক ভাবে একটা উদ্যোগ নিলে সেটা দ্রুত ফলপ্রসূ হবে। আর আপনি আমরা সবাই চেষ্টা করছি নিজেকে দক্ষ করতে। আমিও গুগল ক্লাসরুম নিয়ে বা গুগল ফর্ম নিয়ে কাজ করছি। আমি অনেক প্রস্তুতি করেছি, এটা ক্লাসরুমের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সংযুক্ত করে এটা সার্ভ করার চেষ্টা করছি। বাট সবাই মিলে যদি আমরা রেজাল্টটা পেতে চাই, তো আমার একটা দাবি থাকবে, এটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ওনাদের সমন্বয়ে বিভাগীয় ভাবে যদি এই কার্যক্রমটা শুরু করা হয়, তাহলে সামনের দিনগুলোতে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন যে আমরা এই অনলাইন পাঠদান থেকে সরে যাব না, যদিও আমাদের প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়। তো আমাদের অনলাইন বেসিক পাঠদান যদি থাকে, আমরা চলমান রাখতে চাই, তাহলে আমাদেরকে একটা সুন্দর পদ্ধতি, অনলাইন মূল্যায়ন পদ্ধতি একটা নির্দিষ্ট করতে হবে বা অনলাইন মূল্যায়ন পদ্ধতিটাকে ফলপ্রসূ করতে হবে। তো সেই দিক থেকে আমি মনে করি যে আমাদের নিজস্ব উদ্যোগের পাশাপাশি যদি প্রশাসনিক ভাবে আমাদের যারা শিক্ষা কর্মকর্তা আছেন তারা মন্ত্রণালয়ের সাথে কাজ করে আমাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসেন, তাহলে এটা অতি দ্রুত ফলপ্রসূ হবে। ধন্যবাদ ম্যাম, আপনার সাথে আমি একমত। তবে আমাদেরকেও কিন্তু অনলাইন ক্লাস করার জন্য কোনো কর্মকর্তা ফোর্স করে নাই, কিন্তু আমরা দেখে সারা বাংলাদেশের শিক্ষক কিন্তু ঝাঁপিয়ে পড়ছি, অনলাইন ক্লাস করতেছি। এই যে ধারাবাহিক মূল্যায়নের যে প্রেক্ষাপট এখন বাংলাদেশে এসেছে, এটা আসলে আরো উচিত, মানে ধারাবাহিক মূল্যায়নটা আমাদের আরো খুব বেশি করা উচিত। এই অনলাইন মানে এখন সিচুয়েশনে আমাদের অনলাইন মূল্যায়ন করতে হবে। আমার যে বাস্তব অভিজ্ঞতা সেটা দেখছি, অনলাইন যদি ক্লাস আমি যদি ফোনে করি যে তুমি এই ক্লাসটা দেখছো, সে একটু ইয়ে করে বলে স্যার দেখি নাই, দেখছি। আচ্ছা ঠিক আছে, তুমি দেখছো, কোনো সমস্যা নাই, তোমাদেরকে কিন্তু একটা অনলাইনের টেস্ট আছে, ওই টেস্টটা দিবা, এই লিঙ্কে ঢুকে এই প্রশ্নের উত্তরগুলো দিবা, এই প্রশ্নের উত্তরগুলো ওই লেকচারটার মধ্যে আছে। তখন কিন্তু বাধ্য হয়েছে এই লেকচারটা দেখতে হয়। তো এইভাবে অনলাইনের অ্যাসেসমেন্টের ব্যবস্থা আমাদের প্রস্তুত কিনা। একই প্রশ্ন আমাদের জুবেদা ম্যাম যে প্রশ্নের উত্তর দিয়েছেন যে আমরা ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে অনলাইনের কোনো টেস্ট নিতে পারি কিনা এবং সেটার জন্য আমরা প্রস্তুত কিনা বা কতটুকু প্রস্তুত বা আমাদের সিচুয়েশন কি বলে, এই প্রশ্ন ঠিক একই প্রশ্ন শাহনাজ স্যারের কাছে। কি প্রশ্ন?
তবে স্যার ওনার একটা বিষয় যদি ওনার আসলে সাথে সকলে যখন একমত, তাহলে অনলাইন, অন্য কথা। জি আচ্ছা, তো একটা বিষয় হচ্ছে যে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আমাদের প্রায়ই আমরা শুনতে হয় যে আপনারা যারা অনলাইন ক্লাস করেন সেগুলা কি আসলে শিক্ষার্থীদের কাছে পৌঁছতেছে, বা শিক্ষার্থীরা কি আসলে এই ক্লাসগুলা সেইভাবে নিচ্ছে? এটা একটা বিশাল প্রশ্ন কিন্তু সবসময় আমাদেরকে শুনতে হচ্ছে। তো আমরা যেটা বললেন আপনি যে অনলাইন মূল্যায়নের যদি ব্যবস্থা থাকে, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মতো অনলাইনে যদি অ্যাসেসমেন্টের ব্যবস্থা থাকে, এবং সেটা যদি বছর শেষে এই অ্যাসেসমেন্টটা যদি বছর শেষে মূল অ্যাসেসমেন্টের সাথে মানে ওই যে কি বলে কিউমিউলেটিভ একটা ইয়ে দেওয়া যায়, গ্রেড দেওয়া যায় এগুলা মূল্যায়নের মাধ্যমে, মানে সার্বিক মূল্যায়নের সাথে যদি এগুলা অ্যাড হয়, তাহলে যেটা হবে যে শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে বাধ্য হবে এই অনলাইন ক্লাসগুলা দেখার জন্য। কারণ এখানে যদি তারা খারাপ করে তাহলে বার্ষিক পরীক্ষার যে সার্বিক যে রেজাল্ট হচ্ছে সেখানে গিয়ে কিন্তু তারা অনেকটা পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদেরকে এই অনলাইন ক্লাসগুলোতে আসলে ধরে রাখার জন্য আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে এই টাইম টু টাইম কিছু অনলাইন মূল্যায়নের প্রয়োজন রয়েছে। এবং এই ব্যাপারে ম্যাডাম যেটা বলেন, ম্যাডামের সাথে আমি একমত পোষণ করছি যে আমাদের শিক্ষা প্রশাসন থেকে এই ধরনের নির্দেশনা যদি আসে তাহলে এটার যে গুরুত্বটা পায় সেই অনেক ক্ষেত্রে সেই গুরুত্বটা আসলে আমাদের শিক্ষকবৃন্দের মধ্যে কম দেখা যায়। কিন্তু যদি কোনো উপর থেকে যদি কোনো নির্দেশনা আসে তাহলে সেটা মনে হয় খুব কার্যকরী হবে বলে আমার কাছে মনে হয়। এই কারণে এই ব্যাপারে আমার মনে হয় যে শিক্ষা প্রশাসনেরও এই ব্যাপারে চিন্তা করার কিছুটা সুযোগ রয়েছে বলে আমার কাছে মনে হয়। জি মিনাল কাদি স্যার, আপনি ঠিক একই কোনো এই দুজনের দ্বিমতের সাথে কোনো যদি সংযোগ থাকে আপনি বলেন। ধন্যবাদ স্যার। আসলে দ্বিমতের কিছুই নেই। আমাদের সম্মানিত বা নতুন অ্যাড করার কিছু আছে কিনা শিক্ষক আপনার কাছে? সানেওয়াজ স্যার এবং আমাদের ম্যাডামও সুন্দরভাবে যোগদা ম্যাডামও বলছেন, কিন্তু আমি একটু যেটা অ্যাড করতে চাই সেটি হচ্ছে আমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট শব্দটি কিন্তু আমাদের জন্য নতুন কিছু নয়, যে এটি করোনাকালীন সময়ে উদ্ভাবিত হয়েছে, এটি পূর্বে কখনোই ছিল না, ব্যাপারটি কিন্তু তা নয়। কারণ হচ্ছে আমরা সবাই জানি যে সিএ যেটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট সেটার মধ্যে কিন্তু অ্যাসেসমেন্টটা কিন্তু নির্দিষ্ট ছিল, একটি পার্ট ছিল। এবং মজার বিষয় হলো কি, আপনাদের সাথে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি। অ্যাসেসমেন্টটা যখন সরকার দেওয়ার কথা চিন্তা করলো 1 তারিখ থেকে অ্যাসেসমেন্টটা দিবে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেল যে একটু দেরি হওয়ার কারণে, তাদের প্রস্তুতির একটু দেরি হওয়ার কারণে কিছু কিছু উপজেলা থেকে প্রশাসনিকভাবে বলা হয়েছে প্রয়োজনে বিদ্যালয় নিজস্ব আঙ্গিকে তৈরি করে দিবে। এই ক্ষেত্রে কিছু কিছু শিক্ষক চিন্তা করলো যে আমরা কিভাবে তৈরি করব বা অ্যাসেসমেন্টটা কিভাবে তৈরি করে, এ বিষয়ে একটু সমস্যা পড়ে গেল। আমরা যেটি পাঠ্যপুস্তকে দেখতে পাচ্ছি সেটি হলো পাঠ্যপুস্তকে কিন্তু নির্ধারিত কাজ বলে কিন্তু অনেকগুলো বিষয় একদম বক্স করে দেওয়া আছে। তাহলে এই যে নির্ধারিত কাজ, এই কাজটি কিন্তু নতুন কিছু নয়। এবং সেটিকে একটু বলি, জেএসসি পরীক্ষাতে আমরা যেটা দেখি সেটা হলো সিএ যেটা থাকে সেটির নম্বরটি, শাহনেওয়াজ যে কথাটি বলেছেন সেটি কিন্তু জিপিএ নির্ধারণের ক্ষেত্রে কিন্তু কোনো ভূমিকা পালন করে না, যার কারণে এই ক্ষেত্রে শিক্ষার্থীরা উক্ত বিষয়গুলো গুরুত্ব সহকারে সেভাবে নেয় না। তো আমি শাহনেওয়াজ স্যারের সাথে একমত পোষণ করছি যে যদি আমরা এই যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটা আছে সেটারই একটা অংশ হচ্ছে আমরা যেটা এখন অ্যাসেসমেন্ট হিসেবে নিচ্ছি, সেই নির্ধারিত কাজটিকে যদি অনলাইন ভিত্তিক করে সারা বছর তাকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে আমরা মূল্যায়ন করতে পারি, সেটা করোনাকালীন সময় হতে পারে, করোনাকালীন সময়ের বাইরেও হতে পারে, সেটি যদি একটি প্রক্রিয়া থাকে এবং নিশ্চয়ই যে কোনো নীতি ধারণটা যদি সেটি উপরের মহল থেকে আমাদের কাছে অর্পিত হয় তাহলে স্যার আজকে চারজনের আলোচনা কিন্তু আপনাদের সাথে সম্পূর্ণ একমত পোষণ করেছি যে শুধুমাত্র বার্ষিক পরীক্ষা না, আমাদের ধারাবাহিক মূল্যায়নের সাথে সংযোগ করতে হবে, সেটা নির্দিষ্ট নাম্বার ওখানে যোগ করতে হবে, তাকে এই ধারাবাহিক মূল্যায়নের সাথে তাকে আমরা পরবর্তী ক্লাসে
হ্যান্ড ওভার। এটা কিন্তু আজকের টোটালি আজকের আলোচনায় কিন্তু এটা একদম ফুটে উঠেছে। আপনার সাথে কিন্তু সবারই একমত পোষণ করেছেন যে আমরা এখন এই শুধুমাত্র একটা বার্ষিক পরীক্ষার 3 ঘন্টা পরীক্ষা দিয়া তাকে আমরা ক্লাস চেঞ্জ করে দিব তা না, আমরা টোটালি তার সবগুলোই মূল্যায়ন করব, সেই প্রেক্ষাপট কিন্তু চলে এসেছে। সেটা আপনার সাথে কিন্তু আজকে আমরা সবাই একমত পোষণ করেছি যে তাকে অবশ্যই ধারাবাহিক মূল্যায়নে যেতে হবে। এবং এটা আগেও কিন্তু চেয়েছিল, কিন্তু আগে চেয়ে থাকলেও কিন্তু অ্যাসাইনমেন্ট শব্দটা এখন যেভাবে শুনছে সেরকম ভাবে ছিল না। মনে হয় যেন একটা নতুন কিছু। অনেক জায়গায় কিন্তু অনেক খবর আসছে যে আপনি যেটা বললেন যে আমাদের কিছু অনৈতিক কাজ কিন্তু অনেক শিক্ষক অ্যাসাইনমেন্টের উত্তর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ফেলেছে। এটা আসলে অজ্ঞতার বিষয়। অ্যাসাইনমেন্ট তার নিজস্ব স্বাধীন বিষয়, এটা সে নিজে নিজে লিখবে, তাকে টাচ করারই দরকার নেই। সে যা লেখে লিখুক, কোনো আপত্তি নেই। শিক্ষক সেটা শুধু দেখবে যে তার টার্গেট ফিল আপ হচ্ছে কিনা, তার শিক্ষণ ফল অর্জন হয়েছে কিনা, এটা দেখার বিষয় আমাদের, কিন্তু তাকে বলে দেওয়ার বিষয় কিন্তু আমাদের না। যাক স্যার, আপনি আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা সরকারের কাছে এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় অথবা আমাদের যারা শিক্ষা নিয়ে কাজ করছে তাদের সাথে আমাদের আজকের এই টোটাল মেসেজ হচ্ছে যে শুধুমাত্র বাৎসরিক একটা অ্যাসেসমেন্ট না, সেটা প্রক্রিয়া করে ধারাবাহিকভাবে মূল্যায়ন করে প্রতিটি ক্লাস প্রতিটি সময় যেন ভাগ ভাগ করে ধারাবাহিকভাবে মূল্যায়ন করা হবে। সেই মূল্যায়নটা যেন সঠিকভাবে হয়, সেই জন্য আপনি আরেকটা সুন্দর কথা বলেছেন, আমাদের শিক্ষকদেরকে নৈতিকের জায়গায় 100% ঠিক থাকতে হবে। এবং আমরা যদি নৈতিকভাবে সঠিকভাবে মূল্যায়ন করি, তাহলে আমাদের রেজাল্টটা যদি কমপ্লিট হয়, তাহলে জাতি অনেক ভালো কিছু পাবে। তো আপনার সাথে আমি একমত। এখন সর্বশেষ আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যন্ত চলে আসছি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ হয়ে চলে আসছি, আর কিছুক্ষণ আছি। আমরা আমাদের 3 জন আলোকের সাথে আমরা আলোচকদেরকে সময় দিব। সেটা হচ্ছে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে কি বলতে চাচ্ছেন এই অনুষ্ঠানের মাধ্যমে? ভবিষ্যৎ প্রজন্মে অর্থাৎ আমাদের নতুন যারা আসতেছে শিক্ষার্থী, ভবিষ্যতে লেখাপড়ার জন্য কি কি প্রস্তুতি নিতে হবে তাদের এবং আমাদের? মৃণাল কান্তি স্যার, আপনি শুরু করেন, আমরা পর্যায়ক্রমে 3 জন বলবো। এই প্রশ্নটা করে আমাদের শেষ। ধন্যবাদ শুভ স্যার। আমরা আসলে আজকের আলোচনা সকল সম্মানিত শিক্ষক মন্ডলী আমরা যেখানে অংশগ্রহণ করেছি সবাই প্রত্যেকে সুনির্দিষ্টভাবে আমরা একটি নির্ধারিত সিদ্ধান্তে এসে পৌঁছেছি। সেই জন্য আমি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণকারী শাহনেওয়াজ স্যার, জুবেদা ম্যাডাম এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আমাদের এই আজকের এই অনুষ্ঠানের যিনি ভাবনা চিন্তা নিয়ে গ্রন্থনা এবং পরিকল্পনা নিয়ে কাজ করেছেন দৈনিক শিক্ষার আলো .com পত্রিকার নির্বাহী সম্পাদক মারুফ সোহেল স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। স্যার, একটি কথা বলবো, আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে আমি আমার আগামী প্রজন্ম এবং আগামী শিক্ষার্থীদেরকে আমি কিভাবে ভাবনা করি। আমি আসলে প্রথমে যে কথাটি বলবো সেটি হলো জাতীয় শিক্ষানীতি 2010-এ যে ভাবনাটি নিয়ে তৈরি হয়েছে, আমি মনে করি আমাদের শিক্ষার্থীদেরকে সে ভাবনার সঠিক জায়গায় আমরা শিক্ষক হিসেবে নিয়ে যেতে হবে। সেটি হচ্ছে আমাদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে, আগামী প্রজন্মের মধ্যে সর্বপ্রথম মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হতে হবে, অসাম্প্রদায়িক মানসিকতা জাগ্রত হতে হবে, বিজ্ঞান মনস্ক চিন্তা ভাবনা জাগ্রত হতে হবে, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং আপনার নৈতিক এবং মূল্যবোধের জায়গাটা খুব দৃঢ়ভাবে কাজে লাগাতে হবে এবং মানুষের মধ্যে যে মনুষ্যত্ব বোধ সেটি জাগ্রত করে আমাদের আগামী প্রজন্মের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটি আমি আগামী প্রজন্মের কাছে সবচেয়ে বেশি প্রত্যাশা করি এবং আমাদের শিক্ষার্থীরা যেন বাংলাদেশ স্বাধীনতার যেই লক্ষ্যটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের যে সংস্কৃতি, সৃষ্টি, কালচার এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে বিজ্ঞান এবং প্রযুক্তিটাকে যে আমরা এগিয়ে নিতে পারি, সেটি আমি তাদের কাছে প্রত্যাশা করি এবং আমরা আশা করি আমাদের আগামী প্রজন্ম সেই পথে ধাবিত হবে। এই কথা বলে আমি আজকে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা দেখছেন এবং আমার সাথে যারা অংশগ্রহণ করেছেন সকল সম্মানিত শিক্ষক মন্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি। শুভ স্যার, আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। খোদা হাফেজ। ধন্যবাদ। জুবেদা ম্যাম। আচ্ছা, ধন্যবাদ। আজকে আমরা অনেকক্ষণ যাবৎ 4 জন মানুষ একসাথে ছিলাম। প্রথমে যুক্ত হয়েছিলেন মারুফ সোহেল স্যার, নির্বাহী সম্পাদক। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা অপরচুনিটি তৈরি করে দেওয়ার জন্য। তো স্যার, শুভ স্যার সর্বশেষ আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আগামী শিক্ষার্থীদের জন্য আমার কিছু বলার আছে কিনা।
আসলে আমার মৃণাল কান্তি স্যার যা বলেছেন তার সাথে আমি একমত, কিন্তু আমি এক কথায় বলতে চাই ওদেরকে, আমি একজন ডাক্তার হব, আমি একজন ইঞ্জিনিয়ার হব, আমি একজন শিক্ষক হব, সবার উপরে আমি একজন ভালো মানুষ হব। আমি তাদেরকে এতটুকুই বলবো যে তোমরা সবার আগে একজন ভালো মানুষ হও, একজন মানবিক মানুষ হও, একজন সৎ মানুষ হও। যখন আগামীর সকল স্টুডেন্ট, সকল মানুষ একজন সৎ মানুষ হবে, একজন ভালো মানুষ হবে, আমার দেশ ইনশাল্লাহ এগিয়ে যাবে। সুন্দর একটা স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীর 2041 সালের মধ্যে উনি যেটা বাস্তবায়ন করতে চাচ্ছেন SDG 4, সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। আর সহিংসতার বাংলাদেশ আর থাকবে না, আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে পাবো। আমার সন্তানদের কাছে, আগামী সন্তানদের কাছে আমার প্রত্যাশা, তোমরা একজন ভালো মানুষ হও, সৎ মানুষ হও। সবশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের শাহজামান শুভ স্যারকে, স্যার আমাকে এত সুন্দর একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। আর আজকে আলোচনায় এসে মৃণাল কান্তি স্যারকে সামনে থেকে দেখলাম, শাহনাজ স্যারকে দেখলাম, ব্রিটিশ কাউন্সিলের সাথে কাজ করার সুযোগ হয়েছে, তাও শুভ স্যারের সৌজন্যেই ব্রিটিশ কাউন্সিল থেকে স্কুল অ্যাওয়ার্ডও পেয়েছি। তো এই মানুষগুলাকে খুব কাছ থেকে দেখে কথা বলে অনেক ভালো লেগেছে। সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ। শাহানাজ স্যার। অসংখ্য ধন্যবাদ। আসলে আমি সব শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যা বলবো তা আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ মৃণাল কান্তি সাহা স্যার এবং জুবাইদা আক্তার ম্যাডামের মাধ্যমে আসলে সবকিছুই চলে এসেছে। আমার আসলে নতুন করে কিছু বলার নাই। আমি শুধু দু একটা জিনিস অ্যাড করব তাদের সাথে, সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই কোভিড-19 পরিস্থিতির অবস্থাটা স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান থাকবে, তোমরা নিরাপদে থাকার চেষ্টা করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে এবং স্বাভাবিক অবস্থার পূর্ব পর্যন্ত যেভাবে অনলাইন ক্লাসগুলো আমাদের সমস্ত বাংলাদেশের শিক্ষকবৃন্দ অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে এগুলা চালিয়ে যাচ্ছেন, সেগুলা তোমরা দেখবে এবং নিয়মিত অংশগ্রহণ করার চেষ্টা করবে। এবং পরিশেষে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তথ্য প্রযুক্তির দিক দিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে, এটাকে এখন আর পিছনে রাখার কোনো সুযোগ নাই। কিন্তু এখানে একটা জিনিস আমি বারবার মনে করিয়ে দিব, তথ্য প্রযুক্তির ব্যবহার অপব্যবহার দুইটাই রয়েছে, সুতরাং তোমরা ব্যবহার করবে, সুব্যবহার করবে, অবশ্যই যেন সেটা অপব্যবহার না হয়। আর সবশেষে শাহজামান শুভ স্যার সহ এখানে আমাদের MA মারুফ হোসেন স্যার, নির্বাহী সম্পাদক শিক্ষালো.com, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সকল শিক্ষকের সাথে কিছুক্ষণ থেকে শেখার যে সুযোগ পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের আলোচক বৃন্দকে, অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনার আমরা অত্যন্ত সুন্দর দুটি টপিকস পেয়েছি, সেটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন আর হচ্ছে অনলাইন মূল্যায়নের ব্যবস্থা রাখা। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি এই কোভিড সিচুয়েশনে এবং পরবর্তীতে শিক্ষা ধাপে গুলাতে যেন এই দুটা জিনিসের প্রচুর জোর দেওয়া হয় এবং সেটা যেন বাস্তবায়ন করা হয়। সেটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন এবং অনলাইন মূল্যায়নের ব্যবস্থা যেন থাকে এবং অনলাইন মূল্যায়নের ব্যবস্থা অতি শীঘ্রই আমাদেরকে দরকার এবং সেই ক্ষেত্রে আমাদেরকে প্রচুর ট্রেনিং এর দরকার, যেটা আমাদের স্যার বলেছেন, ইনস্টিটিউটের কথা বলেছেন, অনলাইন ট্রেনিং এর কথা বলেছেন, আমাদেরকে প্রস্তুত করার কথা বলেছেন, আমাদের গভর্নমেন্টের অর্ডারের কথা বলেছেন, যে এই সকল প্রতিকূলতা দূর করে যেন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি। সেজন্য সরকার মহাদের কাছে আমাদের বিনীত আহ্বান যে আমাদেরকে এই করোনা যোদ্ধা হিসাবে প্রস্তুত করার জন্য যা যা প্রয়োজন তারা যেন আমাদের সেই ব্যবস্থা করে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ শিক্ষাবার দৈনিক শিক্ষার আলো ডক্টরকে, শিক্ষার আলো ডক্টরের নির্বাহী সম্পাদক MA মারুফ হোসেন। ধন্যবাদ।